কলেজের গেট দিয়ে একটু ভেতরে যাবার পর একটি মেয়ে চিৎকার করে বলে, ও মা গো, মরে গেলাম গো। কোন শয়তান রে? ওই কানা, চোখে দেখিস না নাকি? হুম, চোখ কোথায় থাকে তোর? হ্যাঁ, শালা ছোট লোক কোথাকার। আসলে সরি আপু, আমি দেখতে পাইনি। মেয়েটি মাটি থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কি? শুধু সরিতে কাজ হবে না, কান ধর আর 10 বার ওঠবস কর। সরি বললাম তো, আবার কেন কান ধরা লাগবে? কি মুখে মুখে কথা, ছোট লোকের বাচ্চা। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছি মেয়েটির দিকে। দেখতে তো একদম গুড ভদ্র মেয়ের মতো, বাট ভেতরে মানে মনটা একদম কাঁচা লঙ্কা। কি রে ছোট লোকের বাচ্চা, কান ধর আর ওঠবস কর, না হলে তোকে মেরেই ফেলবো। সরি আপু, আর হবে না, ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন। আর হ্যাঁ, আমাকে ছোট লোক বলার কারণ আমি একদম সাদাসিধে সাধারণ জামা পরে কলেজে আসছি, পেছন থেকে কিছু মেয়ে এসে। কি রে মনি, কি হয়েছে? আর এই ছেলেটা কে? কি করেছে ও? ও, তার মানে মেয়েটির নাম মুন্নি? আর বলিস না, ছোট লোকটাই আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এখন আবার কথা শুনতেছে না। আপু বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই। উনি হঠাৎ করে সামনে চলে আসছে আর আমার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছে। তখন গেট দিয়ে কিছু ছেলে আসতেছিল আর আমাদের দেখে এখানে এসে সেইখান থেকে লিডার টাইপের একটা ছেলে বলল, কি হয়েছে এখানে? আর মুন্নি, এই বলদটা কে রে? আরে দোস্ত, এই খ্যাতমার্কা ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর এখন আমার কথা শুনতেছে না। মেয়ে কথা শেষ করার সাথে সাথে সেই ছেলেগুলো আমাকে এলোপাথারি মারা শুরু করে দিল, কোনো কথা ছাড়াই। ভাই প্লিজ আমাকে ছেড়ে দাও, আর এমন ভুল হবে না, প্লিজ ভাই, আমাকে আর মেরো না। সালাম মা, ভুল করে আবার সরি বলিস? আজকে কোনো মাফ নাই, তোর শাস্তি হবেই হবে। আমাকে মারা দেখে সেখানে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে গিয়েছে, বাট কেউ প্রতিবাদ করতেছে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে আমার মায়ের খাওয়া দেখতেছে, ইচ্ছে মতো মারার পর। ছোট লোকের বাচ্চা, তোকে যদি আর কখনো আমাদের সামনে দেখি তাহলে সেই দিন একদম মেরে ফেলবো। যা ফাক সালাম মাদার। কলেজে আজ প্রথম দিন, আর আজকেই এমন হলো। মন খারাপ করে কোনো রকম উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে, কারণ এই ব্যথা নিয়ে আর ক্লাস করা সম্ভব না, তাই বাসায় চলে যাচ্ছি। আসেন, বাসায় যেতে যেতে পরিচয় দিয়ে আসি। আমি আব্দুর রহমান, এইবার অনার্স 4র্থ বর্ষের ছাত্র। বাবা মা গ্রামে থাকে, একটা ছোট্ট বোন আছে, আর একটা কারণে অন্য কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এখানে আসা। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে আসলাম, বাকি কথা গল্পের সাথেই থাকুন, জানতে পারবেন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে একটা নামা খেয়ে দিলাম এক ঘুম, কারণ এখানে আমার আর কেউ নাই যে তার সাথে আড্ডা দিব। এভাবে সারাদিন কেটে গিয়ে রাত হয়ে গেল এবং রাত পাড়ি দিয়ে দিন। পরদিন যথাসময় কলেজে চলে গেলাম এবং সব দিক চোখ বুলিয়ে নিলাম, আর দেখলাম যে সেই ছেলেমেয়েগুলো আছে নাকি। ভেতরে গিয়ে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছি আর বই পড়ছি, তখন একটা ছেলে এসে, হাই, আমি নাইম। হ্যালো, আমি আব্দুর রহমান। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 4র্থ বর্ষে। আপনি? সেম ব্রো, চলো ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড। ছেলেটির সাথে কথা বলতেছি, তখন ছেলেটি বলল যে, জানো ব্রো, কালকে তোমার কোনো ভুল ছিল না, সব ভুল ছিল মেয়েটির, আর তোমাকে বিনা কারণে মেরেছে। আর হ্যাঁ ব্রো, ওই মন্দি মেয়েটির থেকে দূরে দূরে থাকবে, কেমন? কারণ ওর বাবা এখানকার মেয়র, আর ওই ছেলেটি মানে জিসান এই শহরের সবচেয়ে বড় মাস্তান। আর হ্যাঁ, মন্দি মেয়েটি অনেক অহংকারী, ইত্যাদি ইত্যাদি। ওই মেয়েটিও ছেলের বিষয়ে শোনার পর আমি ভয়ে ঢুক গেলাম। নাইম বলল, ব্রো, সব সময় ওদের কথা মেনে চলবে, কারণ ওদের কথাই পুরো ভার্সিটি চলে, এমনকি স্যার ম্যামরা কিছু বলার সাহস পায় না। চলো নাইম, ক্লাসে যাই, সময় হয়ে গিয়েছে। হ্যাঁ চলো। দুজন মিলে ক্লাসে চলে আসলাম। আমি গিয়ে একদম পেছনে বসলাম আর মাথায় নিচু করে আছি, কারণ এইখানকার সবাই বড় লোকের ছেলে মেয়ে,
আর ওরা সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আর হ্যাঁ, এখনও সামনের দুটো সিট ফাঁকা ছিল। কিছু সময় পর মুন্নি ও জিশানরা ক্লাসে ঢুকলো আর সবার সামনে গিয়ে বসলো। হঠাৎ মুন্নি মেয়েটি পেছনে তাকিয়ে আমাকে দেখে। এই ছোট লোকের বাচ্চা, এই এই ক্লাসে এর মধ্যে তোর কি? আর আমি তোর মতো ছোট লোকের সাথে ক্লাস করব না। যা, ক্লাস থেকে বের হ এক্ষুনি। ওর কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমি মাথা নিচু করে আছি আর মনে মনে ভাবছি, হায়রে টাকা আর ক্ষমতা, যার জন্য মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না। তখন ক্লাসের মধ্যে স্যার আসে এবং বলে, কি হয়েছে মুন্নি মামনি? স্যার, এই খ্যাত ছেলেটি এখানে কি করে? ওকে এক্ষুনি বের করে দিন। আরে ও নতুন ছাত্র, এখানে 3 দিন আগে অন্য কলেজ থেকে অ্যাডমিশন নিয়ে আসছে। মুন্নি কিছু বলতে যাবে তখনই জিশান বলে, মুন্নি চুপ করো, ও থাক ওর মতো। আর একটা চোখ টিপ দিয়ে কিছু বলে যা ওরা ব্যতীত কেউ বুঝতে পারে না। তখন সবাই চুপ হয়ে যায় আর নাইম আমার কাছে এসে বলে, রহমান, তুই কিছু মনে করিস না, ও এরকমই অহংকারী। রে, আজকে গরিব বলে সবাই এমন করে। দুজনে কথা বলে চুপ হয়ে গেলাম। ক্লাস শেষ হয়ে গেল। যখন ক্লাস শেষ থেকে বের হতে যাব, কে যেন পেছন থেকে ডাক দিল। এই যে মিস্টার। ক্লাস থেকে যখনই বের হলাম তখনই পেছন থেকে, এই যে মিস্টার চশমেশ, শোনো। জি, আমাকে বলছেন? আমি চোখে মোটা ফ্রেমের চশমা ব্যবহার করি, এর জন্য চশমেশ বলছে হয়তো। হ্যাঁ, তোমাকে বলছি। বলুন, কি বলবেন? আচ্ছা, তোমার নাম কি? আর এই ভার্সিটিতে কবে অ্যাডমিশন নিয়েছো? তুমি এত চুপচাপ কেন? আর তোমার পোশাক এমন কেন? আর চুলগুলো এমন কেন, এত বড় বড়? আর তোমার সাথে মুন্নি মেয়েটির কিসের ঝামেলা? ইত্যাদি ইত্যাদি। এত প্রশ্ন করিলে উত্তর দিব কোনটার? আর আপনি কে যে এত প্রশ্নের উত্তর দিতে যাব? আমি উর্মি, তোমার ক্লাসমেট। আর আমি তোমার বন্ধু হতে চাই, হবে? চলো ফ্রেন্ড। সরি, আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। আর রাস্তা ছাড়ুন, আমি বাসায় যাব। ফ্রেন্ড হলে সমস্যা কি? আমি গরিব, আপনার সাথে বন্ধুত্ব করলে সবাই আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, আর আমার মেয়ে ফ্রেন্ড ভালো লাগে না। বাই। এই শোনো, আমি সবার মতো না, ওকে? আর আমি মানুষকে ধনী গরিব দেখে বিচার বিবেচনা করি না, আমি মন দেখে বিচার বিবেচনা করি। আর আমার মতে তোমার মনটা অনেক ভালো, এর জন্য তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলাম। আর দেখলাম তুমি একা একা, তাই এখন তোমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড হতে পারি, বাট আমার বাড়ির ঠিকানা বা আমার কোনো বিষয় জানতে চাইবেন না, ওকে? ওকে ফ্রেন্ড, এখন আমার প্রশ্নের উত্তর দাও। আর এখন থেকে নো আপনি, অনলি তুমি, ওকে? ওকে ফ্রেন্ড। প্রথমত আমি একটা কারণে আগের ভার্সিটি থেকে এখানে 3 দিন আগেই এসেছি। দ্বিতীয়, আমার কোলাহল ভালো লাগে না। তৃতীয়, আমি গরিবের জন্য আমার পোশাক এমন। চতুর্থ, আমার এরকম চুল ভালো লাগে। আর পঞ্চম, মুন্নি মেয়েটির সাথে আমার আগামীকাল ধাক্কা লেগে গিয়েছিল, প্লাস উনি পড়ে গিয়েছিল, সেই থেকে উনি আমার সাথে এমন করে। ও, আসলে ওই মেয়েটি অনেক অহংকারী এবং ফাজিল। ওদের জন্য কলেজে কারো শান্তি নাই, প্রতিদিন কাউরে না কাউরে ফ্র্যাক দিবে এবং ঝামেলা করে বেড়াবে। তুমি ওদের থেকে দূরে দূরে থাকবে, কেমন? মেয়েটার সাথে কথা বলতে বলতে আসতেছি। যখন মাঠে আসলাম তখন সামনে থেকে মুন্নি ও তার বান্ধবীদের মধ্যে থেকে একজন বলল, এই দেখ দেখ, খ্যাটটা একদিনের মধ্যে গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। বাহ ভাই বাহ। আরে, ওদের মতো ছোট লোকদের কাজই তো বড়লোক মেয়ে দেখে প্রেম করে বিয়ে করে সব টাকা নিজের নামে করে নেওয়া। এই কথা বলে সবাই অট্টহাসিতে মেতে ওঠে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখন পেছন থেকে উর্মি বলে, এই যে মুন্নি, এইসব কেমন ধরনের কথা? হ্যাঁ, আর আমার জাস্ট ফ্রেন্ড। আর হ্যাঁ, আমি ওর ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হই, তাতে তোমাদের সমস্যা কি? হ্যাঁ, এই মেয়ে, মুখ সামলিয়ে কথা বলো। তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার কি হাল করতে পারি? আর একটা ছোট লোকের জন্য এমন করতেছো? ছি ছি ছি, তোমার রুচি এতটাই খারাপ
যে এখানে এত এত ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও তুমি এই খ্যাতমার্কা ছেলের সাথে বন্ধুত্ব করলে? দেখো মুন্নি, বন্ধুত্বের মধ্যে না আছে ধনী না আছে গরিব। আমি ওর বাহিরের রূপ দেখে নয়, ওর মন দেখে বন্ধুত্ব করেছি, যা তোমাদের মধ্যে নেই। আর হ্যাঁ, তুমিও ভুলে যেও না যে তোমার বাবা মেয়র হলে আমার বাবাও একজন বড় ব্যবসায়ী। আর মানুষের বাহিরের রূপ দেখে কখনো তার বিবেচনা করিও না। হতেও পারে এমন এক সময় তুমি তার নখের যোগ্য হতে পারবে না। এই কথাগুলি বলে উর্মি আমার হাত ধরে টেনে নিয়ে আসলো কলেজ থেকে। আর ওদিকে মুন্নি রাগে গজগজ করতেছে আর ভাবতেছে কি করে আমাকে এবং উর্মিকে শাস্তি দেওয়া যায় কলেজের বাইরে এসে। এই, তুই এত বলদ কেন? হ্যাঁ, একটা মেয়ে তোকে যা ইচ্ছে তাই বলে আর তুই কোনো প্রতিবাদ করিস না। আমি কি বলবো, ওনারা সবাই বড়লোক এবং ওনাদের বাবাদের অনেক ক্ষমতা। আর ওই মেয়ের বাবা তো মেয়র। আমাকে যদি কলেজ থেকে বের করে দেয় আর ওর বন্ধু জিশান যদি জানতে পারে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি, তাহলে আমাকে মেরে ফেলবে। কারণ জিশাদের ভাই নাকি অনেক বড় মাস্তান। তা অবশ্য ঠিক, বাদ দাও। আর সরি তুই করে বলার জন্য। আরে সমস্যা নেই। আচ্ছা চলো বাসায় চলে যাই। আচ্ছা চলো। আচ্ছা, তার আগে তোমার নাম্বারটা দাও। কেন নাম্বার দিব? আরে গাধা, আমরা তো ফ্রেন্ড, তাই আমাদের নাম্বার একে অপরের কাছে থাকা উচিত, তাই না? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা এই নাও 018। আমি কিন্তু কখনো কল দিব না, শুধু মিস কল দিব, কারণ আমার ফোনে এত ব্যালেন্স নাই। আচ্ছা ঠিক আছে, বাই, আগামীকাল দেখা হবে। ইনশাআল্লাহ। আমি উর্মির থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। উর্মি ওর গাড়ি নিয়ে চলে গেল। অবশ্য আমাকে লিফট দিতে চেয়েছিল, বাট আমি মানা করে দিয়েছি। আমি বাসায় গিয়ে গোসল করে দুপুরের খাবার খেতে পাতিলে হাত দিয়ে দেখি সেসব ভাত নষ্ট হয়ে গিয়েছে, কারণ ভাতগুলো কাল রাতে রান্না করা হয়েছিল। এটা দেখে মন খারাপ হয়ে গেল। তবুও পেটের খিদে মেটানোর জন্য পানি দিয়ে খেয়ে নিলাম। কোনো রকমে খাবার শেষ করে একটু ঘুমিয়ে নিলাম। আর সন্ধ্যার দিকে চলে গেলাম একটা চাকরির খোঁজে। কিছু কথা বলি, গরিব বুঝে গরিবের দুঃখ, আর বড়লোক বুঝে বড়লোকের টেনশন। 2-3 ঘন্টা খোঁজার পর একটা চাকরি পেলাম হোস্টেলে, যেখানে কলেজের পাশাপাশি কাজ করতে পারবো, কারণ বাসা থেকে টাকা দেওয়া টাফ হয়ে যায়। তো একটা হোটেলে ওয়েটারের চাকরি হয়ে গেল। তবু অনেক খোঁজাখুঁজির পর আর এখানে কলেজ থেকে এসে কাজ করা যাবে। চাকরির ব্যবস্থা করে বাসায় বলতে একটা বস্তির ভেতরে চলে গেলাম, যেখানে আমি থাকি। রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম, কারণ রান্না করার ইচ্ছে নাই। আর টঙের দোকান থেকে বিস্কুট খেয়ে আসছিলাম। পরদিন যথাসময়ে ঘুম থেকে উঠে খেয়ে কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকবো, সেই সময় সেইগুলো মধ্য থেকে জিশান ডাক দিয়ে বলে, এই খ্যাত, এইদিকে আয়। জি ভাইয়া বলুন। যা, বাহিরের দোকান থেকে আমাদের জন্য সিগারেট নিয়ে আয়। এই নে 500 টাকা। আর হ্যাঁ, ব্যান্ডস আনবি, ওকে? যা তাড়াতাড়ি। আমি বেশি কথা না বলে নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে টাকাটা নিয়ে চলে গেলাম দোকানে সিগারেট আনতে। এই নিন ভাইয়া আপনাদের টাকা আর সিগারেট। আমাকে ছোট লোক বলে মনে হয় যে তোকে দেওয়া টাকা আবার ফেরত নেব? হ্যাঁ ভাই, আপনার টাকা কি করবেন আর না করবেন আমি কি জানি। ভাই এই নিন টাকা আর সিগারেট। এই কথা বলতেই ওরা সবাই বলে, এই বেটা ছোট লোক, তুই আমাদের মুখের উপর কথা বলিস? আজকে তোকে একটা শিক্ষা দিতেই হবে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? ধর বেটাকে আর মাঠের মধ্যে নিয়ে চল। আর এই সানি, তুই গিয়ে কলেজের সবাইকে এখানে আসতে বল। ভাই আজকে ওর জামা খুলে ওর মাথায় ডিম আর টমেটো ফাটাবো ভাই, সেই মজা হবে। ভাই প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো ভুল করি নাই। তোমার টাকা তোমাকে ফেরত দিয়েছি, এতে আমার ভুল কোথায়? ভাই প্লিজ আমাকে ছেড়ে দাও। না না, তোর কোনো মাফ নাই। তুই আমাকে কেন টাকা ফেরত দিবি? কেন, আমি কি তোর মতো ছোট লোক নাকি যে তোকে দেওয়া টাকা আবার তোর থেকে টাকা ফেরত নেব? ওরা সবাই মিলে আমাকে মাঠের মধ্যে নিয়ে আসে
এবং এর মধ্যে সানি নামক ছেলেটা গিয়ে সব ছাত্রছাত্রীদের মাঠের মধ্যে জড়ো করে এবং সবাইকে কড়া গলায় বলে, আজকে যে আমাদের মধ্যে আসবে তার খবর এমনই হবে। পেছন থেকে তখন কে যেন বলে, এই জিসান, এখানে কি হয়েছে রে? সবাই তাকিয়ে দেখে মুন্নি নামক মেয়েটি জিশান বলে, আর বলিস না দোস্ত, এই ছোট লোক খ্যাতটা আমার থেকে নেওয়া টাকা আবার আমাকে ফেরত দেয়। বলতো কি করা উচিত? ওর তো একটা শাস্তি হতেই হবে। ওর জন্য কাল তোরা চলে যাবার পর একটা মেয়ে আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। তা ছোট লোকটার সেই বান্ধবীটা কই? দেখতেছি না তো। যে কি যেন নাম, ও হ্যাঁ, উর্মি। কই রে মেয়েটি? আমাদের কথা বলার মধ্যে একটা ছেলে গিয়ে অনেকগুলো ডিম এবং টমেটো নিয়ে আসে আর বলে, ভাই এই নাও ডিম আর টমেটো। ভাই প্লিজ এরকম করো না, আর হবে না ভাই প্লিজ। জিশান ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, যে তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, এই তোরা ওকে আগে মার, পরে ডিম আর টমেটো ফাটাবি। জিশানের কথা শোনার সাথে সাথেই ওর বন্ধুরা এসে মারা শুরু করে এবং ইচ্ছে মতো মারার পর আবার দাঁড় করিয়ে মাথার মধ্যে ডিম এবং টমেটো ফাটিয়ে ওরা আমাকে ওখানে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায় এবং সব ছাত্রছাত্রীদের ক্লাসে চলে যেতে বলে এবং আমাদের কথা কেউ অমান্য করলে তারও এমন শাস্তি হবে। আর আমি ব্যথায় কোকাচ্ছি। কিছু সময় পর দেখি উর্মি গেট দিয়ে আসতেছে এবং আমাকে মাটিতে পড়ে থাকা দেখে দৌড়ে আমার কাছে এসে বলে, এ কি, তোমার এই অবস্থা কেন? তোমাকে কে মেরেছে এবং তোমার মাথায় কে এসব দিয়েছে? বাদ দাও এইসব কিছু, তুমি থাকো, আজকে আর ক্লাস করতে পারবো না এই অবস্থায়। বাই, আমি বাসায় চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। বাই, আগামীকাল থেকে দেখা হবে। আমি বাসায় চলে আসলাম আর আসার সময় মনে মনে ভাবতেছি যে হায়রে মানুষ, কিছু টাকা আর কিছু ক্ষমতা থাকার জন্য আজকে আমার সাথে এই ব্যবহার করলে একদিন তোদেরও খারাপ সময় আসবে দেখিস। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম এবং ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটা নাপা খেয়ে নিলাম, কারণ শরীর অনেক ব্যথা তাই। আর আমি নাপা খেলেই আমার অসুখ ঠিক হয়ে যায়। সারাদিন বাসায় শুয়ে শুয়ে কাটালাম আর 5টার দিকে হোস্টেলে গেলাম, যেখানে কাল কাজের ব্যবস্থা হয়েছে এবং 10টা অবধি কাজ করে বাসায় চলে আসলাম। হোস্টেল থেকে খেয়ে আসায় আর বাড়িতে খেতে হলো না, তাই একটু বই নিয়ে পড়তে বসলাম। হঠাৎ একটা ফোন আসলো রং নাম্বার থেকে, তাই রিসিভ করলাম না। পরে আবার আসলো, তখন রিসিভ করার সাথে সাথেই একটা মেয়ে বলে উঠল, আই হারামি কুত্তা, ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন? জি, কে বলছেন? আর এসব কি ধরনের কথাবার্তা যে ফোন দিয়ে ডাইরেক্ট তুই তোকারি? হ্যাঁ, আর আপনি কে? এত রাতে ফোন দেওয়ার মানে কি? আমাকে ভুলে গেলে? আমি উর্মি। ফোন দেবার কারণ তুমি ওষুধ খেয়েছো ব্যথার, আর আমার ফোন কেউ রিসিভ করতে লেট করলে এমন রাগ হয়ে যায়। সরি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, নাপা খেয়েছি। মেয়েটার সাথে কিছু সময় কথা বলার পর কল কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। আবার সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। একটু আগেই আসার কারণে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছি, তখন একটা পিচ্ছি মেয়ে এসে বলে, ভাইয়া, এই ভাইয়া, ফুলটা নাও না ভাই। আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখি বয়স 5 কি 6 হবে হয়তো। আমি ফুল দিয়ে কি করব বলো? আর তোমার নাম কি? বাড়ি কোথায়? তুমি স্কুল বাদ দিয়ে কেন ফুল বিক্রি করো? ভাইয়া, আমার নাম তুহা। আর ফুলটা নাও ভাইয়া, তোমার গার্লফ্রেন্ডকে দিও। আর আমার বাড়ি পাশের বস্তিতে। আর ভাইয়া, আমি স্কুলে পড়ি না, আব্বা অসুস্থ, আমার মা বাড়ি বাড়ি কাজ করে, তাই আমি প্রতিদিন এখানে ফুল বিক্রি করি, কারণ মায়ের প্রায় সব টাকা বাবার ওষুধ কিনতে চলে যায়। ও আচ্ছা, তুহা, তোমাকে এই 2 দিন কেন দেখলাম না কলেজে ফুল বিক্রি করতে? এই 2 দিন অসুস্থ আসছিলাম, তার জন্য আসতে পারিনি। ভাইয়া, ফুল নাও না প্লিজ। আজকে ফুল বিক্রি করতে না পারলে বাবার ঔষধও আজকে কিছুই কিনতে পারবো না। মেয়েটার কথা শুনে মন খারাপ হয়ে গেল।
তাই পকেট থেকে একটা 1000 টাকার নোট দিয়ে বললাম যে আজকে তোমার বাবার জন্য ওষুধ নিয়ে যাও আর ভালো কিছু খাবার। ভাইয়া এত টাকা লাগবে না, আর তোমাকে দেখে মনে হচ্ছে আমার থেকে তোমার টাকার প্রয়োজন বেশি। ভাইয়া একটা ফুল নাও আর সেইটার দাম দাও। আরে না, আমার কাছে আরও টাকা আছে, তুমি এই টাকাটা নিয়ে যাও। আর কোনো সাহায্য লাগলে আমাকে বলবে কিন্তু। তুহার সাথে কথা বলে বিদায় দিলাম। তখন নাইম আসলো ও তার কিছু সময় পর উর্মি আসলো আমাদের কাছে এসে, কেমন আছো রহমান? আর এইটা কে? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আর ও আমার বন্ধু নাইম, পরিচয় হও। আর নাইম, এটা আমার আরেক ফ্রেন্ড উর্মি, পরিচয় হও। আর আজকের পর থেকে আমরা 3 জন ফ্রেন্ড, ওকে? ওরা দুজনের সাথে পরিচয় হয়ে নিল। পরে সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। 2টো ক্লাস করার পর মানবিজ্ঞান স্যার আসলো আর এসে সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিল। তোমাদের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, সবাই বলো তো, মানুষ নিজেকে কখন সব থেকে বেশি অসহায় মনে করে? স্যার, মানুষ যখন তার প্রিয় মানুষের থেকে ছ্যাঁকা খায় তখন। ওর কথা শোনার পর ক্লাসের মধ্যে হাসির রোল পড়ে গেল। একে একে অনেকেই অনেকটা বলল, বাট কেউ ঠিকমতো সঠিক উত্তর দিতে পারল না। তখন স্যার বলল, আচ্ছা মনি, তুমি বলো তো। স্যার, একজন মানুষ নিজেকে তখনই সবচেয়ে বেশি অসহায় মনে করে যখন তার সবচেয়ে কাছের মানুষটা তাকে অবহেলা করে, সেটা প্রেম ভালোবাসা হোক বা বন্ধু বা মা বাবা। আমি ওদের সবার কথা শুনে মুচকি মুচকি হাসতেছি, যেটা স্যারের চোখ এড়ালো না। মনি খুব সুন্দর, তুমি বসো। আর ওই যে লাস্ট বয়, স্ট্যান্ড আপ। আমি তাকিয়ে দেখি আমাকে ইশারা করে বলছে। জি স্যার, বলুন। তুমি আমার করা প্রশ্নের উত্তর দাও। আর তুমি ওর প্রশ্নের উত্তর শুনে হাসছিলে কেন? জি স্যার, একজন মানুষ তখনই নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে করে যখন কোনো কাছের মানুষ তার দুর্বলতার বিষয় জেনে সেই বিষয় নিয়ে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করে। ঠিক তখন সেই ব্যক্তিটা নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মনে করে, কারণ স্যার তাকে এমন বিষয় নিয়ে ব্ল্যাকমেল করা হয় যে অন্যের মধ্যে শেয়ার করা পসিবল হয়ে ওঠে না, এবং সেই কথা যদি অন্য কেউ জানতে পারে তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে ইত্যাদি। বাহ, খুব সুন্দর। একটা কথা বলো তো, তুমি ওদের কথা শুনে হাসছিলে কেন? স্যার, হাসার কথা বললে তো হাসি পাবেই, তাই না স্যার? আচ্ছা, ওরা কি এমন করলো যে তোমার হাসি পেল? হাসি তো সাধারণ হাসি নয়, একদম মুচকি হাসি। স্যার, ওনাদের কারো ভালোবাসার সম্পর্কে জ্ঞান নাই, এর জন্য আমি মুচকি মুচকি হেসেছি। সরি স্যার। আচ্ছা, তুমি ভালোবাসা বলতে কি বোঝো শুনি একটু? স্যার, ভালোবাসা এমন ধাতু যে পূর্ণতা পেলে গুরুত্ব কমে, অপূর্ণতা থাকলে ঘৃণা বাড়ে। আবার এমনও ভালোবাসা আছে যাদের মধ্যে থাকে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, যা সারা জীবন থাকে। আর স্যার, ভালোবাসা যে কারোর ওপর যে কোনো সময় হয়ে যেতে পারে। যেমন স্যার, ভালোবাসা সিনিয়র জুনিয়র মানে না, এমনকি চাচাতো, ফুপাতো, মামাতো ভাই বোনও মানে না। ভালোবাসা অদ্ভুত, বাট যে ভালোবাসার স্বাদ গ্রহণ করবে সে পাবে অন্যরকম সুখ। আর হ্যাঁ, ভালোবাসা মানে যে পূর্ণতা তা নয়। ভালোবাসা মানে একে অন্যের জন্য সুখ শান্তি কামনা করা, যেন তার প্রিয় মানুষটা সবসময় ভালো থাকে। আর সবচেয়ে সুন্দর ভালোবাসা হলো আল্লাহর প্রতি বান্দার ও বান্দার প্রতি আল্লাহর, কারণ বান্দা হাজার ভুলগুলো মহান আল্লাহ মাফ করে দেন। এবং এই ভালোবাসা এমন যে যেখানেই নাই কোনো কষ্ট। তারপর স্যার, মা বাবা ও সন্তানের ভালোবাসা, কারণ স্যার, মা বাবা তার সন্তানের জন্য বিনা দ্বিধায় তার ভালোর জন্য জীবন দিয়ে দিতে পারে। আর এরপরে ভালো সম্পর্ক হয়। স্যার, স্বামী স্ত্রীর সম্পর্ক যা হয় অতি সুন্দর ও অতি পবিত্র একটি ভালোবাসা। বাহ, তোমার বর্ণনাগুলো খুব ভালো লেগেছে। গুড, এত সুন্দর ভালোবাসার সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য। সবাই রহমানের বলা কথাগুলো মন দিয়ে শুনছিল, আর ওর বলা শেষে সবাই সুন্দর করে একটা হাততালি দিল।
আর রহমান স্যারের অনুমতি নিয়ে নিজের বেঞ্চে বসে পড়ল। অন্যদিকে মুন্নি মেয়েটি রাগে ফুঁসছে, কারণ সে এই কলেজের টপার, আর আজকে তার থেকে ভালো করে বর্ণনা দিল একটা নতুন এবং খ্যাত ছেলে, যা সে হজম করে নিতে পারছে না। তাই সে একটা প্ল্যান সাজায় কি করে তাকে শাস্তি দেওয়া যায়। যথারীতি ক্লাস শেষ করে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে নাইম, আমি ও উর্মি কিছু সময় আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেলাম। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম হোটেল কাজের জন্য। কিছু সময় পর হোটেল ম্যানেজার ডাক দিয়ে বললেন, তোমার কাজ করতে তো কোনো সমস্যা হচ্ছে না? না স্যার, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে যাও, মন দিয়ে কাজ করো, কেমন? ওনার সাথে কথা বলে এসে নিজের মতো কাজ করছি। ঠিক তার কিছু সময় পর দেখি মুন্নি এবং তার বান্ধবীরা এখানে আসছে। ওরা এসে একটা টেবিলে বসলো আর বলল, ওয়েটার। আমি গিয়ে, জি ম্যাম বলুন। ওরা আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে খ্যাত, তুই এখানে কি করিস? ম্যাম আমি এখানে পার্ট টাইম জব করি কলেজের পাশাপাশি। তা বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? এই, তোরা যে যার যার মতো আড্ডা দে, আর হ্যাঁ, আমার জন্য একটা স্যুপ নিয়ে আয়, যা। মুন্নির বান্ধবীরা সবাই যে যার যার মতো অর্ডার দিল। আমি সবার খাবার এনে যখনই মুন্নি মেয়েটাকে স্যুপটা দিতে যাব, ঠিক সেই সময় কে যেন পা দিয়ে ল্যাগ মারল, আর আমার হাত থেকে স্যুপটা পড়ে পুরোটাই মুন্নি নামের মেয়েটির উপর পড়ে গেল। জানোয়ার, শয়তান, ছোট লোক কোথাকার, দেখে কাজ করতে পারিস না? কাজের সময় মন ও চোখ কোথায় থাকে? মুন্নি মেয়েটি দুটো থাপ্পড় দিয়ে চেঁচিয়ে, সরি ম্যাম, আমি দেখতে পাইনি, আর আমাকে কে যেন পা দিয়ে বাড়ি দিয়েছে, এর জন্য হাত থেকে পড়ে গিয়ে প্লিজ ম্যাম মাফ করে দিন। ছোট লোক, খ্যাত কোথাকার, জানোস তুই এই জামাটার দাম কত? পারবি এরকম জামা কিনে দিতে? হ্যাঁ ম্যানেজার, ম্যানেজার। হোটেল ম্যানেজারকে ডেকে এবং চেঁচিয়ে বলল, ওকে এক্ষুনি এখান থেকে বের করে দিন, না হয় ওকে আমার জামার টাকা দিতে বলুন। কি হয়েছে এখানে, আর আপনার এই অবস্থা কেন ম্যাম? তারপর মুন্নি ও তার বান্ধবীরা সব ম্যানেজারকে বলে এবং আরও কিছু বানিয়ে বলে। তখন রহমান বলে, স্যার বিশ্বাস করেন, কে যেন আমার পায়ে পা দিয়ে ধাক্কা দিয়েছে। আচ্ছা, সবাই একটু চুপ করুন আর দাঁড়ান। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেটাতে দেখি তোমাকে সত্যি ধাক্কা দিয়েছিল নাকি ইচ্ছে করে করেছো এমন। ম্যানেজার এই কথা বলে সিসি ক্যামেরাতে ভিডিও দেখতে লাগলেন, আর দেখলেন যে এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়েগুলির, কারণ ওদের থেকে একজন পা বাড়িয়ে দিয়েছিল। তখন ম্যানেজার বললেন, দেখুন ম্যাম, এখানে আমাদের ওয়েটারের কোনো দোষ নেই, আর সব দোষ তো আমাদের দোষ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা এটা অন্যায়। মুন্নি ও তার বান্ধবীরা চলে আসে সেখান থেকে, আর আজকের এই অপমানের জন্য তারা রহমানকে দায়ী করে এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য একটা প্ল্যান করে। রহমান কাজ করতেছে, হঠাৎ তার ভাঙ্গা মোবাইল ফোনে একটা SMS আসে। সেখানে লেখা, হ্যালো ডিয়ার, স্টার্ট নিউ ইয়োর মাইন্ড গেম ওকে। রহমান SMSটা পড়ে মুচকি হেসে মোবাইলটা পকেটে রেখে দেয় এবং ভাবে হয়তো কেউ ভুলে তাকে এমন SMS দিয়েছে। রহমান নিজের কাজ করে বাসায় চলে যায় এবং রাতে প্রতিদিনের ন্যায় পড়তে বসে। পড়া শেষ করে ঘুমিয়ে পড়ে। ও যথারীতি পরের দিন কলেজে চলে যায় আর গিয়ে ওদের আড্ডাখানায় চলে যায়। সেখানে নাইম উর্মি আগে থেকেই বসেছিল। ও কিছু সময় আড্ডা দিয়ে ক্লাসের দিকে চলে যায়। ক্লাস যখন শুরু হয় ঠিক তখনই কলেজে কতগুলো পুলিশের গাড়ি আসে, সাথে এখানকার মেয়র মানে মুন্নির বাবা। একজন পুলিশ এসে বলল, এখানে রহমানকে? জি স্যার, আমি। এই, ওকে নিয়ে চল। থানার মেয়েদের সাথে ইভটিজিং, তা আবার মেয়রের মেয়ের সাথে। আমি ওনার কথা শুনে মুন্নির দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি হাসতেছে আর চোখের ইশারায় বলল, দেখ ছোট লোকের বাচ্চা, এখন তোর কি হাল করি পুলিশগুলো। স্যার আমি কোনো ভুল করি নাই, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন স্যার। কে শোনে কার কথা? পুলিশগুলো আমাকে গাড়ি করে নিয়ে চলে গেল এবং থানায় নিয়ে আটকিয়ে রাখলো, এবং কিছু সময় পর একটা পুলিশ অফিসার এসে, শালা তোর কলিজা আছে বলতে হবে, ডিরেক্ট মেয়রের মেয়ের দিকে নজর
আর তোকে দেখে তো মনে হচ্ছে তুই একটা ছোট লোক। আর তুই কি না বামন হয়ে আসমানে হাত দিতে চাস? তোকে আজকে ছোটাবো শালা। আর তোকে মারার জন্য মেয়রের মেয়ে আমার জন্য একটা উপহার রেখেছে। এখন তোকে বোঝাবো ইপটিজিং কত প্রকার ও কি কি। শালা হারামি। প্লিজ স্যার, আমাকে মারবেন না। আমার কোনো ভুল নাই, আর আমি ওনাকে কখনো ইপটিজিং করিনি, বিশ্বাস করুন। আর আমাকে ছোটানোর জন্য কে আসে সেটা একটু পরেই দেখতে পারবেন। চুপ শালা, মুখে মুখে কথা। আর তোর কোন বাপ আসে আজকে দেখব, এবং বাপ বেটা দুটোই জেলের ভেতরে রেখে দেব। এই কথা বলে যেই আমাকে মারতে যাবে তখনই পুরো পুলিশ স্টেশন কেঁপে ওঠে, কারণ পুরো পুলিশ স্টেশন 150+ ছেলেপেলে এসে জড়ো হয়েছে। আর এদের মধ্যে অনেকের হাতে মেশিন। আর এদের লিডার হচ্ছে রাফি ডন, যে এই ঢাকার আরেকটা বড় মাস্তান। সে এসেই পুলিশ অফিসারকে থাপ্পড় দিয়ে বসে আর বলে, শালা দেখ, ওনাকে ছোটানোর জন্য কে আসছে। আর তুই জানিস কাকে তুলে নিয়ে আসছস? আমার মতন হাজারো মাস্তান তার পায়ের নিচে পড়ে থাকে, আর তুই কিনা তাকে তুলে নিয়ে এসেছিস। এখন পুরো পুলিশ স্টেশন পিনপতন নীরবতা বিরাজ করছে, কারণ সবাই জানে রাফি কত বড় মাস্তান এবং কত ভয়ঙ্কর। রাফি ভাই, এই ছেলেটা কে? আর তার জন্য কেনই বা আপনি নিজে আসলেন এখানে? এই কেউ লকআপে তালা খুলে দে তাড়াতাড়ি। আর উনি কে? শোন হালা হারামি, আজকে তোর লাশ 4 রাস্তায় ঝুলে থাকবে। রাফির কথা শুনে একজন এসে আমার লকআপের তালা খুলে দেয়। তালা খোলার পর আমি অফিসারের কাছে গিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে, মানুষের দুটো রূপ থাকে, এক ভালো আর দ্বিতীয় হলো খারাপ। আমি কে সেটা না হয় পরে সময় হলে জানতে পারবি। আর হ্যাঁ, মেয়রকে বলবি আমার কোনো ভুল ছিল না, এর জন্য ছেড়ে দিয়েছিস ওকে। আর সবাই কান খুলে শুনে রাখো, এখানে যা হয়েছে এই 4 দেওয়ালের ভেতরে যেন থাকে। যদি এর বাইরে কেউ জানতে পারে তাহলে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। না জানলেই ভালো। আর আমাকে দিয়ে আসতে হবে না, আমি এমনিতেই চলে যেতে পারবো। আর সময় করে একদিন যাব তোমার বাসায়। এখানকার খবর যেন কেউ জানতে না পারে, সেই দিকটা খেয়াল রেখো, কেমন? রাফির সাথে কথা বলে যখনই থানা থেকে বের হব, ঠিক তখনই দেখি সামনে নাইম এবং উর্মি দাঁড়িয়ে আছে। আর আমাকে দেখে আমার কাছে এসে, কি রে, এত লোক কেন থানায়? আর এরা দেখতে সবগুলো মাফিয়াদের মতো, এদের সবার হাতে মেশিন পিস্তল। হ্যাঁ, এখানে কি হয়েছে? আর তুমি ছাড়া পেলে কেমন করে? আর কে তোমার জামিন করিয়েছে? আসলে এখানকার মাস্তান রাফি ভাই আছেন। উনি একদিন আমাদের গ্রামে গিয়েছিলাম ঘুরতে, তো ওনার সাথে সেখানে পরিচয়, এবং সে আমাকে নাম্বার দিয়ে বলেছিলেন আমার কোনো সাহায্য লাগলে তাকে কল অথবা SMS দিতে। তাই আজকে যখন আমাকে পুলিশ বিনা অপরাধে ধরে নিয়ে আসছিল, তখন আমি তাকে সময় বুঝে SMS করেছিলাম যে ভাই, আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে বিনা অপরাধে। এরপর উনি আসে এবং আমাকে থানা থেকে মুক্তি করিয়ে দেয় এবং চলে যেতে বলে। আর এই ছেলেপেলেগুলো সব ওনারই মনে হয়। আচ্ছা, তোমরা এখানে কেন? ওরা দুজন একত্রে অবাক হয়ে রেগে গিয়ে বলল, শালা, তোর জন্য এখানে আসলাম আর তুই বলিস আমরা এখানে কেন? মার ওকে, মার। দুজন মিলে মারতে শুরু করলো মজা করে। ভাই থাম প্লিজ। এই কথা বলার পরে মারা বাদ দিয়ে বলে, ব্যথা পাসনি তো? আয় তোদের দুটোকে মারি, পরে দেখ ব্যথা লাগে কিনা। আচ্ছা বাদ দে, চলে যাই এখান থেকে। তারপর আমরা 3 জন মিলে কিছু সময় ঘুরে যে যার বাড়িতে চলে যাই এবং আমি হোটেলে চলে আসি। আর আমার আসতে লেট হওয়ার জন্য ম্যানেজার বলে, রহমান, আজকে এত লেট হলো কেন? আর এটা তোমার কর্মস্থান, সময় মতো আসবে। এরপর যেন আর এমন না হয়, এমন হলে চাকরি থাকবে না। স্যার আর এমন হবে না, সরি। আরও কিছু বলে উনি চলে যায়। আর আমি চুপচাপ কাজ করতে লাগলাম এবং সব কাজ করে বাসায় চলে গেলাম। গিয়ে একটা ঘুম দিলাম এবং পরের দিন ঘুম থেকে উঠে একটু লেট করে উঠে কলেজে চলে গেলাম। আর আজকে একটু লেট হওয়ার জন্য তাড়াহুড়ো করে ভেতরে যাচ্ছি। ঠিক সেই সময়
কার সাথে যেন প্রথম দিনের মতো ধাক্কা লেগে গেল এবং দুজনই নিচে পড়ে গেলাম এবং আমি তাড়াহুড়ো করে উঠে তাকে টেনে তুললাম। সেই মেয়েটি ঠাস ঠাস করে কয়েকটি থাপ্পড় দিয়ে। শালা ছোট লোক কোথাকার, মেয়ে দেখলেই কি ধাক্কা দিতে মন চাই? শালার ধাক্কা খেলাম তো খেলামই এই ডাইনি মেয়েটির সাথে। আল্লাহই ভালো জানে এখন আমার সাথে কি কি করবে আমাকে চুপ থাকতে দেখে। কি রে ছোট লোক কোথাকার, কথা বলিস না কেন? সরি আপু, আজকে একটু লেট হবার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে খেয়াল করি নাই, প্লিজ সরি। সরি? কিসের সরি? আর তোকে না কাল পুলিশ থানায় নিয়ে গেল, তুই ছাড়া পেলি কেমন করে? আমার কোনো ভুল ছিল না, এর জন্য আমাকে ছেড়ে দিয়েছে পুলিশগুলো। সে যাই হোক, আজকে ধাক্কা দেওয়ার জন্য তোকে শাস্তি তো পেতেই হবে। আর তোর মতো ছোট লোক খ্যাতমার্কা ছেলে এই কলেজে চান্স পেল কেমন করে? যত সব ফাউল। প্লিজ আপু মাফ করে দিন। আর আমি এই কলেজে আমার যোগ্যতার মাধ্যমে চান্স পেয়েছি। আর ম্যাম, আমি টাকা পয়সার দিক থেকে গরিব হতে পারি, কিন্তু আপনার মতো মনের দিক থেকে ছোট লোক না। মানুষকে মানুষ মনে করতে শিখুন, এতে আপনারই ভালো হবে, না হলে এক সময় এইসবের জন্য পস্তাতে হবে। কি ছোট লোক কোথাকার, মুখের ওপর কথা আবার আমাকে জ্ঞান দিস, আজকে তোর খবর করে ছাড়বো। এই কথা বলে রেগে গিয়ে জিসানদের কল দেয় এবং তাদের এখানে তাড়াতাড়ি আসতে বলে। জিসানরা এসে, কি হয়েছে রে মুন্নি, এত রেগে আছিস কেন? আর বলিস না, আজকে আবার আমাকে এই ছোট লোকটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আবার আমাকে জ্ঞান দিতেও আসছে। কি ওর এত বড় সাহস তোকে ধাক্কা দেয়? আজকে ওকে ছোট জামা পরিয়ে কলেজ ক্যাম্পাসে ঘোরাবো। আর একটা ছেলে মেয়েদের ছোট জামাকাপড় পরিয়ে দেব, সেই হট লাগবে দেখতে, আর এমনিতেই চকলেট বয়। এই কথাগুলো শুনে সবাই হাসতেছে। আরেকটা ছেলে বলল, ভাই একদম কোরিয়ান লাগবে দেখতে, একদম সিক্স প্যাক বডি। আচ্ছা খেত, তোর এই বডির রহস্য কি বলতো? আরে তোরা এসব কি বলিস? আমার সামনে তোদের লজ্জা লাগে না? আরে এই খ্যাতের বডি ফিটনেস এমন হবে না তো কি হবে? একবার খেলে আর একবার খেতে পারে না, এর জন্যই এমন। আর তোরা এটাকে সিক্স প্যাক বলিস? ওরা সবাই মিলে আমাকে মাঠে নিয়ে আসে এবং সবার সামনে অপমান করতে থাকে। আর সব ছাত্রছাত্রীরা প্রতিদিনের মতো ফ্রিতে লাইভ মুভি দেখতেছে, বাট কেউ প্রতিবাদ করতেছে না। এইসব দেখে আমি মনে মনে বলি, হায় আল্লাহ, এখানে এত লোক কিন্তু একজন মানুষই নাই যে আমাকে সাহায্য করবে। এইসব ভাবতেছি এবং মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই ওর জামা খুলে দে সবার সামনে এবং ছোট জামা পরিয়ে দাঁড় করিয়ে রাখ। আর হ্যাঁ, কেউ যদি চোখ বন্ধ করে তাহলে তার সাথেও এমন হবে। আর সানি ভিডিও কর। ভাই প্লিজ এমন করবেন না, ভাই প্লিজ মাফ করে দেন। আমি তো আপনাদের কোনো দিনই কোনো ক্ষতি করি নাই, তাহলে আপনারা আমার সাথে এমন করেন কেন? ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি সব সময় আপনাদের কথা মেনে চলবো। প্লিজ ভাই ছেড়ে দিন। জিসান এবং মুনি একসাথে বলল, কি তোর মতো ছোট লোক খ্যাত আমাদের কি ক্ষতি করবে? সেই ক্ষমতা আছে নাকি তোর সালা হারামি? আর তোর মতো ছোট লোক দেখেই ঘৃণা লাগে, আর তুই কিনা আমাদের সাথে একই কলেজে পড়ালেখা করবি? এইটা মেনে নিতে পারবো না। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা তোদের কাজ কর। এই কথাগুলো বলার পর যখনই জিসানের বন্ধুরা এসে আমার জামা খুলবে, ঠিক সেই সময় কে যেন এসে জিসানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। এই তোদের সমস্যা কি? হ্যাঁ, ছেলেটা আসছে পরে তোরা এমন কেন শুরু করেছিস? তোদের জন্য কি কোনো ছেলে মেয়ে এখানে শান্তি মতো পড়ালেখা করতে পারবে না নাকি? আর ছোট লোক কাকে বলিস? সত্যিকার অর্থে তোরাই ছোট লোক। আমি মাথা তুলে তাকিয়ে দেখি উর্মি দাঁড়িয়ে আছে এবং সাথে নাইম। ওদের দেখে অনেক ভালো লাগলো, কারণ আমার খারাপ সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। তোমরা এত খারাপ কেন? ক্ষমতা আছে বলে দুর্বলদের উপর প্রয়োগ করো কেন? পারলে বড় কোনো মাস্তানদের সাথে লাগো না, ওর মতো লোকের সাথে কেন? কারণ ও প্রতিবাদ করতে পারবে না এই জন্য। এইসব বলে ওদের কথা বলার চান্স না দিয়ে ওরা দুজন আমাকে ওখান থেকে টেনে নিয়ে আসে এবং সাইডে এসে আমাকে বলে,
তোমাকে বলেছিলাম না ওদের থেকে দূরে দূরে থাকতে, কেন আবার ওদের সাথে ঝামেলা করতে গেলা? আসলে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, এর জন্য কলেজে আসতে লেট হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করতে গিয়ে গেট দিয়ে আসার সময় ধাক্কা লেগে পড়ে গিয়েছি সেই মুন্নি মেয়েটির সাথে। বাট মেয়েটি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং পরীর মতো, বাট এত অহংকারী, এত অহংকার ভালো না। জিসানদের সাথে থেকে হয়তো এমন হয়েছে, আর তুই ওই মেয়ের প্রশংসা করতেছিস কেন? সামথিং সামথিং। আরে সুন্দরের কি প্রশংসা করতে পারবো না? আর কিসের সামথিং সামথিং? ওর মতো অহংকারী মেয়ে ভালোবাসার যোগ্য না। আজকে আমার কেউ নেই বলে এমন করে প্রশংসা করে না। ওরা এসব বলতেছে আর এইদিকে জিসান রাগ করে ভাবতেছে আজকে উর্মিকে তুলে নিয়ে গিয়ে থাপ্পড়ের সঠিক উত্তর দিবে। যেই ভাবা সেই কাজ। ওর বড় ভাইকে কল দিয়ে, ভাইয়া আমি আজকে একটি মেয়েকে তুলে নিয়ে যাব, তুমি সামলাতে পারবে তো? আরে তোর যাকে ইচ্ছে তাকে তুলে নিয়ে যা, মেরে ফেল, এতে কোনো সমস্যা নাই। তোর ভাই আমি আছি তো নাকি? জিসান কল কেটে দেয় ও বন্ধুদের নিয়ে একটা প্ল্যান করে এবং অপেক্ষা করে কখন কলেজ ছুটি হবে। অন্যদিকে ওরা 8টার সময় যখন মুন্নিকে নিয়ে কথা বলছিল, ঠিক সেই সময় মুন্নির বান্ধবী ওখান দিয়ে যাচ্ছিল। তখন শুনে ফেলে যে মুন্নি ভালোবাসার যোগ্য না, অহংকারী। আর সে এসব কথা মুন্নিকে বলে, আর মুন্নি রেগে বলে, ওর সাথে ভালোবাসার মাইন্ড গেম খেলবো এবং রহমানকে আমার ভালোবাসার মায়ায় জালে ফাঁসাবো। দুই দিকে দুজন দুজনের জন্য খারাপ ফন্দি করতেছে। আর অন্যদিকে রহমান, নাইম, উর্মি এসব ভুলে গিয়ে মন দিয়ে ক্লাস করতেছে এবং যথাসময় ক্লাসগুলো শেষ করে কিছু সময় আড্ডা দিয়ে যে যার বাড়ি চলে যায়। আজকে উর্মি গাড়ি নিয়ে আসে নাই, এই জন্য রিক্সাতে যেতে হচ্ছে। সাথে রহমানও ছিল, কারণ দুজনের বাড়ি একদিক দিয়ে যেতে হয়, এই জন্য দুজন একসাথে এক রিক্সা নিয়ে যাচ্ছে। তো কিছু দূর যাবার পর দেখতে পাই রহমান এবং উর্মি দুজন একটা রিক্সা নিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পর একটু নির্জন জায়গাতে জিসান এবং তার কিছু বন্ধুদের দেখতে পাই এবং ওদের দেখে ওরা বুঝতে পারে ওদের সাথে খারাপ কিছু হতে চলেছে। এই অটোওয়ালা, নিজের প্রাণ বাঁচাতে চাস তো ফালা, আর এখানকার কথা যদি কাউকে বলিস তাহলে তোর লাশও খুঁজে পাবে না, তোর ফ্যামিলির মানুষ যা ভাগ। রিক্সাওয়ালা ওদের কথা শুনে দৌড়ে চলে যায়, কারণ প্রাণের মায়া কার না আছে, সেজন্য ভয়ে চলে যায়। হচ্ছেটা কি? আর এইসবের মানে কি? রাস্তা ছাড় বলছি, বেয়াদ্দবের মতো রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস কেন? জানো আজকে তোমার সাথে ডেটিং হবে, আজকে রাতের পরই তুমি। আমাদের রাতের খাবার আজকে আমরা সবাই মিলে আজকে। উর্মি আর কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, এত বড় সাহস তোর? এসব আজে বাজে কথা বলিস? তোর ঘরে কি মা বোন নাই নাকি রে শালা জানোয়ার? আমার গায়ে হাত দিলি, আজকে দেখবো তোকে বাঁচাতে কে আসে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? নিয়ে চল শালিকে, আজকে ওকে ধর্ষণ করব, আজকে শালি সব তেজ বের করে দেবো। ভাই ওকে ছেড়ে দিন প্লিজ, ওর পরিবর্তে আমাকে মারুন প্লিজ, ওর কোনো ক্ষতি করবেন না। এই বেটাকে মেরে ফেল, এই শালার জন্যই এই শালি আমার গালে থাপ্পড় মেরেছে, আজকে দুটোকেই বাটে পেরেছি। মার শালাকে মার প্লিজ ভাই, ওর কোনো ক্ষতি করবেন না, আমাকে মেরে ফেলুন কিন্তু ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ ভাই, আমি আপনার পায়ে পড়ি প্লিজ ভাই প্লিজ। শালা তোকে তো মারবই এবং সাথে এই পরিটাকেও নিয়ে যাব এবং সারা রাত মস্তি করবো রে। এই কথা বলে শেষ করার সাথে সাথেই একজন এসে আমার মাথার পেছনে হকি স্টিক দিয়ে আঘাত করে। আঘাতের খুব জোরে আঘাত করার কারণে আমি জ্ঞান হারিয়ে নিচে পড়ে যাই। দেখ জিসান, ভালো হবে না কিন্তু, বলে দিলাম, একদম খারাপ হয়ে যাবে। আমার বাবা জানতে পারলে তোকে খুন করে ফেলবে একদম। চুপ শালি, তোর বাপ আমার বালটা ছিঁড়বে, আর তোর সাথে ভালো হবে সেটা কে বললো? তুই আগামীকাল মুখ দেখাতে পারবি না, সেই কাজ করব। আজকে সারা রাত সবাই মিলে মাস্তি করব, মানে বিয়ে ছাড়া বাসর হবে তোর সাথে। এই কথা বলে সবাই মিলে উর্মিকে অজ্ঞান করে তুলে নিয়ে যায় এবং রহমানকে ওখানেই মেরে অজ্ঞান করে ফেলে রেখে চলে যায় এবং উর্মিকে অজ্ঞান অবস্থায় সবাই মিলে একটা বন্ধ ঘরে বন্দি করে সবাই নেশা করতে থাকে এবং রাতের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে উর্মির বাবা নাদিম সাহেব এবং তার স্ত্রী খাদিজা বেগম তাদের মেয়ের জন্য চিন্তিত, কারণ কখনো এমন হয়নি যে তাদের মেয়ে উর্মির কলেজ থেকে বাড়ি ফিরতে এত লেট হয়েছে।
এবং মোবাইল অফ করে রেখেছে, তাই তারা থানায় মামলা করতে যায়। অফিসার, আমার মেয়ে এখন অবধি বাড়ি ফিরে নাই। প্রতিদিন কলেজ শেষ করে সঠিক সময়ে বাড়ি ফিরে আসে, কিন্তু আজকে এখন অবধি বাড়ি ফিরে নাই এবং মোবাইলে ফোনও যাচ্ছে না। প্লিজ কিছু একটা করুন। স্যার, আপনার মেয়ে হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গিয়েছে এবং হয়তো মোবাইল চার্জ শেষ হবার জন্য কোনো যোগাযোগ করতে পারছে না, আর হয়তো নেটওয়ার্ক এরিয়ার বাইরে চলে গিয়েছে। অফিসার, আমার মেয়ে কোথাও গেলে আমাকে জানিয়ে তারপরে যায়। প্লিজ আপনি একটু দেখুন কি করা যায়। আমাদের অনেক চিন্তা হচ্ছে, বিষয়টা একটু বুঝতে চেষ্টা করুন। 24 ঘন্টার আগে কোনো মামলা বা কেস ফাইল হবে না, তবুও আপনার জন্য আমরা চেষ্টা করে দেখছি। আপনি বাড়ি চলে যান, আমরা আপনার মেয়েকে খুঁজে আনবো ইনশাল্লাহ। নাদিম সাহেব এবং তার স্ত্রী খাদিজা বেগম ওখান থেকে চলে আসে, আর বাড়িতে এসে নাদিম সাহেব মনমরা হয়ে বসে থাকে এবং উর্মির মা কান্না করতে থাকেন আর বলেন, প্লিজ তুমি কিছু একটা করো, আমাদের মেয়েটা কোথায় গেছে তাকে ফিরিয়ে আনো, দয়া করো। আমাদের একটাই মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বলো? চিন্তা করিও না, আল্লাহ ভরসা। আমাদের মেয়ের কিচ্ছু হবে না, ঠিক সময় মতো বাড়ি ফিরে আসবে, চিন্তা নিও না। খাদিজা বেগমকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বলে, কিন্তু সেও তো ভেতরে ভেতরে কান্না করতেছে। অন্যদিকে জিসান ও তার বন্ধুরা নেশা করে মাতাল হয়ে বসে রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে, আর অপেক্ষা করছে কখন উর্মির জ্ঞান ফিরবে আর কখন হায়নার মতো ওর উপরে ঝাঁপিয়ে পড়বে। জিসান ভাই, তোমার পরে আমাকে চান্স দেবে? শালা, তোকে কেন দিবে? আমি নিব জিসানের পরের চান্স। এই তোরা সবাই চুপ কর, আগে আমার মনে সব রাগ মিটিয়ে তারপর ছেড়ে দেবো তোদের কাছে। আর সালির যে তেজ, তাতে মনে হয় না আমাদের বিয়ে কমানো সম্ভব। ভাই কি বলো, মাতাল হয়ে নিজেদের অপমান নিজেরাই করছো? এত কথা বলিস কেন? যা দেখ তো, মারা গেল নাকি না হলে পানি ছিটিয়ে জ্ঞান ফিরা, আমার আর সহ্য হচ্ছে না। জিসানের কথা শুনে একজন গিয়ে দেখে উর্মি এখনো অজ্ঞান হয়ে শুয়ে আছে, কারণ ক্লোরোফর্মের পরিমাণ বেশি হবার জন্য এমন হয়েছে। তো সেই ছেলেটি গিয়ে এক গ্লাস পানি ছুঁড়ে মারে উর্মির মুখের উপর, আর উর্মির জ্ঞান ধীরে ধীরে ফিরে আসে। আর জ্ঞান ফেরার পর দেখে তাকে বেডের সাথে বেঁধে রাখা হয়েছে। এসব দেখে এবং পাশে জিসান এবং ওর বন্ধুদের দেখতে পায়, দেখেই উর্মি বলে, প্লিজ জিসান, আমাকে ছেড়ে দাও, আমার এত বড় ক্ষতি করিও না প্লিজ। আমি তোমার পায়ে পড়ি, আর আমি তোমার ধর্মের বোন। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। চুপ সালি, যখন থাপ্পড় মেরেছিলে তখন মনে ছিল না তোর কি হাল করতে পারি? আর যার জন্য থাপ্পড় মেরেছিলি সে কই? তাকে তো দেখতে পাচ্ছি না। আর কিসের বোন? হ্যাঁ, আমার কোনো বোন নাই। আজকে তোর শাস্তি হলো আমাদের সাথে মাস্তি। প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। জিসান উর্মির কথায় কান্না দিয়ে ওর দিকে এগিয়ে যায় এবং তখনই ওর শরীরে স্পর্শ করবে। ঠিক সে সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। কোন সালারে এমন সময় ডিস্টার্ব করে? এই সানি, দেখ তো কে আসছে। আর এই নে পিস্তল, যা সালাকে মেরে ফেল, একদম মাথায় গুলি করবি। এনজয়ের সময় সে ডিস্টার্ব। ভাই, পিস্তলটা আমাকে দাও, আমি মেরে আসি। ফার্স্ট টাইম কাউকে মারবো। নে যা, তাড়াতাড়ি কর, আমি এই দিকটা দেখছি। এই বলে জিসান পিস্তল দিয়ে আবার উর্মির দিকে অগ্রসর হয় এবং অন্যদিকে তামিম দরজার দিকে। আর জিসান যে উর্মির শরীরে স্পর্শ করবে, ঠিক সেই সময় একটা গুলি চলে, আর গুলিটা লাগে তামিমের মাথার মাঝখানে। এটা দেখে ওখানে উপস্থিত সবাই, জিসান ও বাকি তিনজন ঘাবড়ে যায় এবং বলে, কোন সালারে? সাহস থাকলে সামনে আয়, দেখে কত দম তোর। এই কথা বলার সাথে সাথে দরজা ভেঙে একটা আগন্তুক ভিতরে প্রবেশ করে এবং তার পোশাক দেখে সবাই ভয় পেয়ে যায়, যার কারণ মুখে মাস্ক, হুড তোলা টুপি, বড় রেনকোট এবং চেরা ফাটা স্টাইলের প্যান্ট, সাথে হাই কনভার্ট শুজ। আগন্তুক ভেতরে এসে বলে, দেখ, এসে গিয়েছিস সামনে, আর সাহসের কথা বলিস? সেটা তো সব সময় পকেটে নিয়ে ঘুরি রে। সালা, তুই জানিস আমি কে? আর তুই একা, আমরা চারজন। তোকে তো এমন ভাবে মারবো যে তোর লাশও দেখতে চাইবে না ভয়ে। তাই দেখি কে কাকে মারে, আর কার লাশ দেখে লোকে ভয় পায়। শালা, আবার হাসছিস, আবার বড় কথাও বলছিস। তোর জীবনের মায়া থাকলে পালা এখান থেকে। এই কথা বলার সাথে সাথে আগন্তুক একটা গুলি করে, যেটা সানির হাতে লাগে, আর বলে, যে গ্যাং নিয়ে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে হলো রকস্টার। আর তোদের মতো বিড়ালের জন্য তো
আমি সিংহ একাই যথেষ্ট। আর কি যেন বলেছিলি? ও হ্যাঁ, তুই কে? তুই এই শহরের নামকরা মাস্তান, মিঠুর ছোট ভাই। বাট আমার কাছে মিঠু পাতি মাস্তান। আর তোদের সবার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। উল্টো গোনা শুরু কর। দেখ ভাই, তুই কে জানি না, বাট তুই আমাদের সাথে চাইলে এই মেয়ের সাথে মস্তি করতে পারিস, এবং তুই সবার আগে যা ওর কাছে, এরপর আমরা করব। প্লিজ ভাইয়া, আপনি এরকম করবেন না। আপনার দুটো পায়ে পড়ি, আমাকে এই জানোয়ারের থেকে বাঁচান দয়া করে। পুরুষ মানুষ দুটো জিনিসের উপর আসক্ত, এক নারী, দুই টাকা। বাট আমি কোনো কিছুর উপর আসক্ত নই। আমি তাজা রক্তের গন্ধ ভালোবাসি, মৃত্যুর কান্নার আওয়াজ ভালোবাসি। ঠিক এখন তোরা সবাই আগে মৃত্যুর কান্না করবি, এরপর তোদের মেরে তোদের রক্তের গন্ধ নিব সাথে হবে। এই কথা বলার সাথে সাথে সানি একটা বন্দুক বের করে আগন্তুকের দিকে তাক করে আর বলে, শালা বেশি কথা বলিস, এখনই কে বাঁচাবে? আমাকে মারতে হলে প্রথম চান্সেই মারতে হবে, না হলে মরতে হবে। বলেই হাতে পিস্তল নিয়ে ঠাস ঠাস করে একটা গুলি করে এবং সেটা গিয়ে সোজা সানির মাথায় লাগে, আরও সেখানেই মারা যায়। এটা দেখে জিসান বলে, ভাই প্লিজ আমাদের জিতে দে, আর তুই রেখে দে মেয়েটাকে। আমাদের কিচ্ছু লাগবে না, আমরা একদম ভালো হয়ে যাবো। প্লিজ ভাই জিতে দে। আমার ডায়েরিতে একটা কথা আছে, শত্রুকে কখনো বাঁচিয়ে রাখতে নেই, কারণ পরের বার সে অনেক ভয়ঙ্করভাবে পেছন থেকে আক্রমণ করবে। তাই তোদের মৃত্যু নিশ্চিত। বলে ওর বাকি দুই বন্ধুর দিকে কয়েকটি গুলি ছুঁড়ে এবং সেগুলো ওদের বুক ছিদ্র করে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এরপর বলে, এখন তোরা পালা। ভাই প্লিজ আমাদের ক্ষমা করে দে ভাই, তোর দুটো পায়ে পড়ি, প্লিজ ভাই ক্ষমা করে দে। আর তুই কে প্লিজ বল ভাই প্লিজ। আমি কে সেটা অজানাই থাক, বাট তোর ভাইকে বলিস MKR এই কথা, আর বলিস যে সে এই শহরে এসে গিয়েছে, আর তোকে এই SMS দেওয়ার জন্য বাঁচিয়ে রাখলাম। কিন্তু শাস্তি একটা পেতে হবে, ভুল যেহেতু করেছিস। এই বলেই জিসানের হাতে একটা গুলি করে আর সে ব্যথায় ভয়ে জ্ঞান হারায়। অন্যদিকে এসব দেখে উর্মি আগে জ্ঞান হারিয়ে পড়েছিল। সে আগন্তুক গিয়ে তাকে পাঁচকুলে তুলে নেয় এবং তার বাড়ির পাশে রেখে চলে যায়। আর যাবার আগে বাড়ির কলিং বেল চাপ দিয়ে যায়। কলিং বেলের শব্দ শুনে উর্মির বাবা মা নাদিম সাহেব এবং তার স্ত্রী খাদিজা বেগম দরজা খুলে দেখে তাদের মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে দরজার কাছে। এটা দেখে তারা দ্রুত ঘরে নিয়ে যায় ও অতি দ্রুত ডাক্তারকে ফোন করে আসতে বলে এবং কিছু সময় পর ডাক্তার এসে চেক আপ করে বলে তেমন কিছুই হয়নি, শুধু ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, এর বেশি কিছু না, আপনাদের মেয়ে একদম ঠিক আছে। এই বলে ডাক্তার চলে যায়। কিছু সময় পর উর্মির জ্ঞান ফিরে আসে এবং সে লক্ষ্য করে সে নিজের রুমে শুয়ে আছে আর তার পাশে তার মা বাবা। উর্মির জ্ঞান ফেরা দেখে নাদিম সাহেব বলে, মা তুই ঠিক আছিস তো? কি হয়েছে? তুই কই গিয়েছিলি এবং তুই দরজার সামনে এমন করে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? উর্মির মা কান্না করতে করতে বলে, মা তোর কি হয়েছে বল মা, তুই চুপ করে আছিস কেন, কথা বল। উর্মি মনে করতে থাকে সে ভয়ঙ্কর দৃশ্য যা সে কিছু সময় আগে দেখেছে, আর সে এসব দেখে মনে করে তার মাকে জড়িয়ে ধরে ভয়ে কান্না করতে থাকে আর ঘটে যাওয়া সব কথাগুলো খুলে বলে। এসব শুনে নাদিম সাহেব রেগে গিয়ে বলে, কি এত বড় সাহস ওই মিঠুর ভাইয়ের? ওকে তো জেলের ভাত খাওয়াবো আমি। না বাবা, সে আগন্তুকটা ওদের মেরে ফেলেছে, হয়তো সে খুব ভয়ঙ্কর, কথা কম বলে গুলি চালায় বেশি, তোমার কিছু করতে হবে না। এদিকে এদের কাহিনী চলেছে। অন্যদিকে মিঠু অনেক সময় ধরে জিসানের নাম্বারে কল দিয়ে যাচ্ছে, কোনো রেসপন্স না পেয়ে জিসানের ঠিকানায় চলে আসে। সেখানে মিঠু ও তার কিছু লোক যায় এবং দরজার কাছে গিয়ে দেখে জিসানের বন্ধু তামিম গুলি খেয়ে মারা গিয়েছে। তার বাকি বন্ধুরাও ভেতরে পড়ে আছে এবং সবার নিঃশ্বাস চেক করে দেখে মারা গিয়েছে। বাকি বন্ধুরা মারা গিয়েছে এবং খুব খারাপভাবে গুলি করা হয়েছে। তখন মিঠু বলে, জিসান কই? এই কথা বলে সামনে তাকিয়ে দেখে কিছু দূর জিসানের উপর পড়ে আছে। মিঠু দৌড়ে গিয়ে দেখে জিসানের হাতে গুলি লেগেছে এবং সে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিঠু এবং মিঠুর লোকজন মিলে জিসানকে হসপিটালে নিয়ে যায় আর বাকি লাশের যার যার বাড়িতে পাঠিয়ে দেয়।
এবং হসপিটালে নিয়ে জিসানকে ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট শুরু করে। আর মিঠু ভাবতে থাকে কিসের জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর এই শহরে তো কারো সাহস নাই আমার ভাইয়ের শরীরে হাত দিবে। আবার অন্যদিকে রহমান নিজের বাড়িতে শুয়ে আছে আর ভাবতেছে উর্মি ঠিক আছে তো, নাকি ওর সাথে খারাপ কিছু হয়ে গিয়েছে এসব ভাবতেছে। এবং কিছু সময় ভেবে ভাবা বাদ দিয়ে উর্মিকে কল দেয়। দুবার রিং হবার পর কল রিসিভ হয়। এরপর রহমান বলে, উর্মি তুমি ঠিক আছো তো? আমার জ্ঞান ফেরার পর তোমাকে ওখানে আর খুঁজে পাইনি, এরপরে আমি বাড়িতে চলে আসছিলাম। হ্যাঁ আমি ঠিক আছি। এরপর উর্মি রহমানকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে, আর রহমান সব শুনে বলে, যাই হোক, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। ওই আগন্তুকটা এসে তোমাকে বাঁচিয়েছে। আমি তো একটা লুজার, তোমার জন্য কিছু করতে পারলাম না। আচ্ছা যাই হোক, তুমি ঠিক আছো তো? এটাই অনেক। আচ্ছা ভাই, পরে কথা হবে, আমি ঘুমাবো, মাথা ব্যথা করতেছে খুব। হ্যাঁ, সেই অচেনা আগন্তুকটাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি ওষুধ খেয়ে ঘুমো। বাই। বাই। রহমান উর্মির সাথে কথা বলে একটা মুচকি হাসি দিয়ে ফোনটা রেখে দেয়, যা উর্মির অজানা থেকে যায়। অন্যদিকে জিসানের ভোর 4:45 দিকে জ্ঞান ফিরে, আর জ্ঞান ফেরার পরপরই ওর ভাইয়ের কাছে যায় এবং জিজ্ঞেস করে, ভাই তোর এই অবস্থা কারা করেছে, আর কারাই বা সানি তামিমকে মেরেছে? জিসান ভয়ে ভয়ে বলে, ভাই সে একাই ছিল, হঠাৎ করে এসে সবাইকে মেরে গেল। কোনো কথা না বলে সোজা গুলি চালাইছে। মানুষ না, মানুষরূপী ভয়ঙ্কর হিংস্র হায় না ভাই সে। একটা সাইকো। আর সবার শেষে তোমার জন্য একটা SMS পাঠায়, সেটা হলো MKR। এটা শোনা মাত্রই মিঠু বলে ওঠে। জিসানের কথা শুনে মিঠু দৌড়ে জিসানকে জড়িয়ে ধরে গালে মুখে চুমু খেয়ে বলে, ভাই তুই ঠিক আছিস তো? তুই জানিস তো সে লোকটা কে ছিল, যে অসময় মৃত্যুর মানুষের দুন্দুত? MKR মানে হচ্ছে এম মানে মাফিয়া, কে মানে কিং, কিন্তু আর এর মানে কেউ জানে না, শুধু তার কাছের লোকজন ছাড়া। সে যেমন ভয়ঙ্কর, তার চেয়েও বেশি তার বুদ্ধি। এক কথায় মোস্ট মাইন্ড গেমার। তাকে সাইকো কিলার বলা চলে। আর তোরা ভাবছিস এত কিছু কি করে জানি? তার কথায় পুরো বাংলাদেশের মাফিয়া চলে। সে শুধু বাংলাদেশ না, অন্য দেশে তার নামধারী। তার ছেলেপেলে আর্মিদের সাথে অন্য অন্য দেশে শান্তি মিশনে যেয়ে থাকে। তাকে কিছু লোক ছাড়া আর কেউ দেখেনি, আর যে দেখেছে সে সেখানেই মারা গিয়েছে। তার কাছে আমার মতো মাস্তান সমুদ্রের মাছের চুনুবটি মাত্র। আর সেই সমুদ্রের হিংস্র নীলতিমি তিনি, এমন জঙ্গলের সিংহ। আল্লাহর কাছে সকল শুক্রিয়া যে তোকে জানে মানে নাই। ভাইয়া সবই বুঝলাম, কিন্তু ওনার মতো লোকের সাথে আমার কিসের শত্রুতা, আর সেই মেয়ের সাথে তার কিসের সম্পর্ক, তাই তো বুঝতে পারলাম না। আর হ্যাঁ, সে নীলতিমি হোক আর এই সিংহ হোক, আমি তাকে মেরে ফেলবো, কারণ সে আমার বন্ধুদের মেরে ফেলেছে এবং আমাকে মেরেছে। ওকে আমি ছাড়বো না ভাইয়া। চুপ, বিয়াদবের মতো কথা বলিস কেন? জানিস এই কথা তার কানে গেলে কি হবে? শুধু তোকে নয়, আমাকে আর আমার গ্যাংকে একদম ধুলে মিশিয়ে দেবে। আর রইল সে মেয়ের কথা, তার সাথে কিসের সম্পর্ক থাকতে পারে সেটা ভাবার বিষয়। আর কি থাক বা না থাক, এতে আমাদের কি? তুই আছিস এটাই অনেক। আর সে এই শহরে এসে গিয়েছে আর আমাকে SMS পাঠিয়েছে, এটার মানে কি? আর সে যেহেতু এখানে স্মরণ এসে গিয়েছে, সে ব্যাপারে এমপির সাথে কথা বলতে হবে। কারণ সে যদি আমাদের কালো ব্যবসার সম্পর্কে জানতে পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে একদম। ভাইয়া তুমি কেন ওকে মারতে পারবে না? তোমারও তো অনেক ক্ষমতা আছে, তাহলে কেন ভাইয়া, কেন? দেখ, এইসব বিষয় পরে কথা হবে, এখন এসব বাদ দে। আগে তুই সুস্থ হয়ে নে, পরে এসব ভাবা যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তবে তাকে আমি মারবো। জিসান হসপিটালে, উর্মি রহমান বাড়িতে থাকে, কারণ তাদের অবস্থা খারাপ থাকার জন্য কলেজে যাওয়া সম্ভব না। আর অন্যদিকে মুন্নি কলেজে গিয়ে রহমানকে খুঁজতে থাকে, কারণ সে তাকে হালকা মিস করছে। এভাবে কিছুদিন চলে যায়। প্রায় 10 দিন পর উর্মি এবং রহমান একসাথে কলেজে প্রবেশ করে, আর সেই দৃশ্য মুন্নি দেখে ফেলে। আর রহমানকে কলেজে আসতে দেখে সে তার দিকে চলে আসে, আর রহমান উর্মি গিয়ে সেই গাছের নিচে বসে। সেখানে মুন্নি গিয়ে যা বলে তা শুনে উর্মি রহমান দুজনেই অনেক অবাক হয়ে যায়, কারণ কথাটা ছিল এমন যে, রহমান আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে
অনেক অন্যায় করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও। ভূতের মুখে রাম রাম। তা কি কারণে আমার মতো ছোট লোকের কাছে ক্ষমা চাইতেছেন শুনি একটু? এই মেয়ে, তুমি আবার কিসের জন্য ওর কাছে ক্ষমা চাইতেছো? হ্যাঁ, আর তোমার মতো মেয়রের মেয়ের মুখে ক্ষমা মানাই না। রহমান দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি যে মানুষকে কখনো টাকা পয়সা না পোশাক দেখে না আচার আচরণ এবং মন দেখে বিচার বিবেচনা করতে হয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এর মধ্যে নাইম আসে আর বলে, কি হয়েছে আবার এখানে? আর মুন্নি, তুমি কিসের জন্য ক্ষমা চাইতেছ? দেখো, তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই তোমার জন্য আমার থেকে ক্ষমা, আর নতুন করে ক্ষমা চাইতে হবে না। আরে ইয়ার, কেউ তো বলো কিসের ক্ষমা, কিসের কি হচ্ছে এখানে? মুন্নি রহমানের কাছে আগের করা আচরণের জন্য ক্ষমা চাইতেছে, বুঝতে পারছো? হ্যাঁ, এখন বুঝতে পারলাম ঘটনা কি। তাহলে চলো ফ্রেন্ড। না, আমার কোনো ফ্রেন্ডের প্রয়োজন নেই, আমরা তিনজনই ঠিক আছি। তার মানে আমাকে তুমি মন থেকে ক্ষমা করতে পারো নাই, তাই তো? এই জন্যই ফ্রেন্ড বানাতে চাও না, তাই না? না, তেমন কিছু না। আর বললাম তো, তুমি যদি মন থেকে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করো, ঠিক হয়ে যাও, তখনই আমার থেকে তুমি মনে করবে আমি ক্ষমা করে দিয়েছি, সেটা এখন হোক বা পরে। ও আচ্ছা, ঠিক আছে। আর আমাকে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে সামিল করো প্লিজ। আমি তোমাদের সাথে আড্ডা দিতে চাই সব সময়। দেখো, আমার এত বন্ধু ভালো লাগে না, আমি একান্তই একা থাকতে ভালোবাসি। আর এরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড, এদের অনুমতি ছাড়া আমি কাউকে ফ্রেন্ড বানাতে পারবো না, কারণ এরাই আমার খারাপ সময়ের বন্ধু। ওহ উর্মি, নাইম, তোমরা আমাকে ক্ষমা করে দাও আর তোমাদের মধ্যে সামিল করে নাও। আমি সত্যি নিজের কাজের জন্য অনুতপ্ত, প্লিজ। উর্মি এবং নাইম দুজনেই। দেখো রহমান, মানুষ মাত্রই ভুল, আর সে যেহেতু ভুল বুঝতে পেরেছে এটাই অনেক। আর সে নিজের ভুল বুঝতে পেরে যেহেতু ক্ষমা চাইতেছে আর চাইতেছে আমাদের সাথে বন্ধুত্ব করতে, তাহলে তুমি রাজি হয়ে যাও, সমস্যা নেই, আমরাও রাজি আছে। আচ্ছা, তোমাদের কথায় রাজি হলাম, চলো আমরা সবাই ফ্রেন্ড। সবাই মিলে বন্ধুত্ব করে আড্ডা দিতে থাকে এবং কিছু সময় পর ক্লাসের সময় হলে ক্লাসে চলে যায়। ক্লাসের মধ্যে আজকে সবাই তাক লাগিয়ে দিয়ে মুন্নি বলে, আমি কি তোমার পাশে বসতে পারি রহমান? কেন? তুমি আমার পাশে বসতে যাবে কেন? তুমি তো সবার সামনের বেঞ্চে বসো, আর এখানে না। আরে তুমি আর আমি তো এখন ফ্রেন্ড, তো বসতেই পারি, তাই না? আর তুমি কি আমাকে ফ্রেন্ড হিসেবে মন থেকে গ্রহণ করনি? আরে না, কি বলো, তোমাকে মন থেকেই ফ্রেন্ড হিসেবে গ্রহণ করে নিয়েছি। আর বসো এখানে, সমস্যা নেই। ধন্যবাদ। আবার আসুন। মুন্নির এমন আচরণ দেখে সবাই অবাক হলেও কেউ কিছু বলার মতো সাহস করে না, কারণ সে কেমন তা সবাই জানে। এর জন্য এভাবে কিছু সময় ও দুটো ক্লাস চলে যায়, আর 3 নাম্বার ক্লাসে মানবিক স্যার আসে এবং প্রশ্ন ছুড়ে মারে সবার উদ্দেশ্যে। সবাই বলো তো, ভালোবাসতে হলে কি লাগে? স্যার, বর্তমানে টাকা লাগে। স্যার, টাকা আছে তো সব আছে, না মানে ভালোবাসা আছে। স্যার, মেয়েরা টাকা নয়, সুন্দর মন খুঁজে থাকে, যা ছেলেদের মধ্যে নেই। ওহে নারী, তুমি যদি সুন্দর মন খুঁজতে তাহলে আজকে রাস্তার পাশে এত পাগল থাকতো না। আরও অনেকেই অনেক রকম মন্তব্য করে, যা সবগুলো হয়ে যায় ছেলে মেয়েদের বিরোধী। তাই স্যার রেগে বলে, সাইলেন্স। সবাই চুপ হয়ে যায়। তখন স্যার বলে, মুন্নি বলো তো, ভালোবাসতে হলে কি লাগে? স্যার, ছেলে হলে ভালো অর্থ আর মেয়ে হলে সুন্দর আবরণ, কিন্তু স্যার এইসব ভালোবাসা নয়, একে অন্যের প্রতি মোহ, যা সাময়িক সময়ের জন্য, কিন্তু ভালোবাসা হয় মনের গহীন থেকে, যার জন্য কিছু প্রয়োজন হয় না। বাহ, খুব সুন্দর, ভেরি গুড, গুড জব। বসো এবার। রহমান, তুমি বলো তো দেখি, তোমার কাছে কি মনে হয় বা কি লাগে ভালোবাসতে? স্যার, ভালোবাসা এমন একটা শব্দ যা 4 অক্ষরের হলেও গভীরতা অনেক, যার জন্য না হয় টাকার প্রয়োজন আর না হয় অন্য কিছু, শুধু প্রয়োজন নিজের ভেতরের মানুষত্বর। কারণ মানুষত্ব না থাকলে ভালোবাসা দিয়ে কিছু হয় না। আর ভালোবাসা হয় কারো সৌন্দর্য দেখে নয়, ভালোবাসা হয় কারো চোখ দেখে, কারো চুল দেখে, আবার কারো হাসি, কারো দাঁত, কারো নাক, কারো মুখ,
কারো কথা বলার ধরন, আবার কারো চঞ্চলতা দেখে। আর এইসব কিছু একজনের ভেতর থেকে না, কিন্তু যদি কেউ কাউরে মন থেকে ভালোবাসে তাহলে তার ভেতরে এইসব গুণ সে মনে চোখ দিয়ে দেখতে পারবে। আর স্যার, দুনিয়ায় এখন ভালোবাসা সঠিক হলেও পূর্ণতা কঠিন। কথাগুলো বলে মাথা নিচু করে নিলাম। ওই দিন ওর মতো সুন্দর করে তালি বয়ে গেল পুরো ক্লাসে। আর স্যার বলল, গুড, খুব সুন্দর। আচ্ছা, তুমি এত ভালো ছাত্র, তাহলে এমন করে থাকো কেন? স্যার, মানুষের বাহিরে থাকে শুধু এক রূপ, কিন্তু ভেতরে থাকে হাজারো রূপ। আমাকে বাহিরের রূপ দেখে বিচার করবেন না, কারণ ভালো পোশাক হলেই ভালো ছাত্র হয় না, আবার খারাপ পোশাক হলেও খারাপ ছাত্র হয় না। আর স্যার, দেশের মধ্যে হাজারো ছেলে মেয়ে আছে, দুবেলা দুমুঠো খাবার পায় না, কিন্তু তাদের মেধার তুলনা হয় না। আবার কিছু শ্রেণীর লোক আছে, যতটা না খায় ততটা অপচয় করে, কিন্তু তাদের ছেলেমেয়েরা পড়ালেখায় হয় কাঁচা বা কম মেধাবী। তোমার প্রতিটা কথা মনে ছুঁয়ে যায়। আমি দোয়া করি তুমি পড়ালেখা করে বড় কিছু হও। জি স্যার, আপনার দোয়া আমার বাবার দোয়ার মতো। স্যার রহমানের সাথে কথা বলে শেষ করার সাথে সাথেই সেই ক্লাসে শেষ সময় হয়ে যায়। স্যার চলে যাবার পর মুন্নি প্রশ্ন করে, আচ্ছা, তুমি এত কথা কই থেকে শেখো? কোনো ম্যাগাজিন না কোনো ব্যক্তির থেকে? আরে না, আমি তো এইসবই কোথাও শিখি নাই, শুধু মন থেকে কিছু বাক্য বলি, এর থেকে বেশি কিছু না। ও আচ্ছা। এভাবে ক্লাস নিজ গতিতে শেষ হয়ে ছুটি হয়ে যায়। ওরা মানে রহমান, নাইম, উর্মি এবং মুনি যায় সেই গাছের নিচে যেখানে সবসময় আড্ডা দেয়। গিয়ে আড্ডা দিতেছে, তখন মুন্নি বলে ওঠে, আচ্ছা উর্মি ও রহমান, তোমরা দুজন কেন এতদিন কলেজে আসোনি? এবং তোমরা যেদিন থেকে মিসিং ঠিক সেদিন থেকে জিসান ও তার বন্ধুদের কোনো খোঁজ নেই, কারণটা কি? আসলে আমি ওই দিন রাতে হোটেলে কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় রাস্তায় কিছু পাতি মাস্তানেরা আমাকে আটক করে বলে আমার কাছে যা আছে সব দিয়ে দিতে, কিন্তু আমার কাছে কিছুই ছিল না। এর জন্য ওরা আমার মাথায় আঘাত করে, আর এর জন্য অসুস্থ ছিলাম, তাই আসতে পারি নাই। ও সো স্যাড। আর উর্মি তোমার? আমি আসলে একটু অসুস্থ ছিলাম এবং গ্রামের বাড়ি গিয়েছিলাম ঘুরতে। সেখানে আমার নানুর বাড়ির জন্য আসতে পারি নাই। তাহলে জিসান এবং তার বন্ধুদের কি হলো? ওরা আসছে না কেন? আবার কল দিলেও পাওয়া যাচ্ছে না। দেখো জিসান, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাই আমি বা আমরা জানি না কি হয়েছে, আর আশা করি ওর কথা আমাদের মধ্যে তুলবে না আর কখনো। ওরা সবাই কথা বলতেছে, ঠিক সেই সময় মুন্নির কিছু বান্ধবীরা এসে বলে ওঠে, রহমান, মুন্নি, উর্মি ও নাইম আড্ডা দিচ্ছে। ঠিক সেই সময় মুন্নির বান্ধবীরা সেখানে উপস্থিত হয় এবং মুন্নির উদ্দেশ্যে বলে, ছি ছি মুন্নি, তুই কিনা শেষ অবধি এই গাইয়া ছোট লোক খ্যাতের সাথে বন্ধুত্ব করলি? আরে কলেজের কত হ্যান্ডসাম ছেলে তোর সাথে বন্ধুত্ব করতে চাই, আর তুই কিনা সেখানে এর মতো লোকের সাথে। ছি, তোর রুচি এতটা নিচু হলো কবে থেকে রে, যে ওর সাথে বন্ধুত্ব করলি? আমরা ভাবতেও অবাক হচ্ছি যে আসলে কি এটা তুই নাকি অন্য কেউ। দেখ, তোরা যদি আর একটা খারাপ কথা রহমানের নামে বলিস তাহলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর আমি কার সাথে বন্ধুত্ব করব না করব সেটা আমার বিষয়, আর আমি ওর সাথে বন্ধুত্ব করেছি। ওর মন দেখে যা তোদের মধ্যে নেই। বাহ ভাই বাহ, একটা নতুন গেও খ্যাতের জন্য আমাদের সাথে কিরূপ আচরণ করলি? আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ ভুলে গেলি? ভালো থাকিস তুই। এই চল তোরা। বলেই মুন্নির বান্ধবীরা হনহন করে চলে গেল। আর মুন্নি রহমানকে বলে, প্লিজ তুমি ওদের কথাই কিছু মনে করো না। আর সরি, আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়েছে। আরে কি মনে করব, ওনারও তো ঠিকই বলেছেন, আমার মতো গেও খ্যাতের সাথে তোমার মতো বড় লোকে যায় না, আর আমি চাই না আমার জন্য তোমাদের পুরনো বন্ধুত্ব নষ্ট হোক। দেখো, আর একটা কথা বললে কিন্তু একদম খারাপ হয়ে যাবে বলে দিলাম কিন্তু। মুন্নির রাগ করা দেখে মনে মনে একটু হেসে কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে চুপ হয়ে যায়। নাইম এবং উর্মি মুন্নির কথা এবং কাজ দেখে খুবই অবাক হয়েছে, কিন্তু কিছু বলতেছে না, কারণ ডাইরেক্ট কিছু বলে নিজেকে ছোট করে ফেলা হবে, এর জন্য আর কিছু বলে না।
তো ওরা আড্ডা দিচ্ছে অনেক সময় পর যে যার বাড়িতে। ঠিক সেই সময় মুন্নি বলে ওঠে, আচ্ছা রহমান, তোমার নাম্বারটা দেওয়া যাবে না? মানে আমরা তো ফ্রেন্ড, যদি কখনো প্রয়োজন হয় এর জন্য চাইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তোলো 016। ওকে ওকে। সবে বিদায় নিয়ে চলে যায় যে যার বাড়িতে। অন্যদিকে মিঠু ও এমপি কথা বলছে। দেখুন, সে এসে গিয়েছে আমাদের শহরে আর আমার দুটো ভাইয়ের উপরে হামলা করেছিল। অবশ্যই সেটা আপনার অজানা নয়। এখন তার জন্য কোনো একটা কিছু করতে হবে, কারণ সে এখন আমাদের এরিয়ায় আছে। চাইলে তাকে মেরে ফেলা সম্ভব, কিন্তু সে দেখতে কেমন সেটাই তো জানি না, আর সে কোথায় আছে সেটাও তো জানি না। কুল মিঠু কুল, সে যেহেতু এখানে এসে গিয়েছে তাহলে তার মৃত্যু হবে আমাদের হাতে। আর সব ক্ষমতাও আর তার সব থেকে বড় শত্রু কে জানো? অবশ্যই এসকে। সেও কিন্তু কোনো দিক থেকে কম নয়, আর সে হচ্ছে আমাদের বস। কে এই এসকে, যাকে আপ অব্দি দেখলাম না? এমকে আর মতো নাম শুনে গেলাম, থাকে বেটা কোথায়? সে হচ্ছে আকাশের মতো দেখা যায়, ছোঁয়া যায় না। বাতাসের মতো অনুভব করা যায়, দেখা যায় না। সে থাকে সামনে আবার গোপনে, কিন্তু আমরা ধরতে পারি না। আর স্বয়ং আমিও তাকে দেখি নাই। আমার উপরে একজন, সে হচ্ছে মন্ত্রী হায়দার সাহেব। তার উপরে সে আমাদের বস এসকে। আর আমরা অরিজিনালি কাজ করি এসকের জন্য, কিন্তু উপরে উপরে এমকে আর এর জন্য। এটা হলো এসকের কথা। তাহলে হায়দার সাহেবকে বলুন আমাদের বস মানে এসকের সাথে কথা বলতে। এমকে আর আমার বাইককে মেরেছে, ওকে মারার জন্য আমার ছোট ভাই আজ অবধি অপেক্ষা করছে, কিন্তু এমকে আর কে আজ পর্যন্ত জানতে পারলাম না বা দেখতেও পেলাম না। আবার এখানে রয়েছে এমকে আর এসকে আর সব বেজি লড়াই। সে যাই হোক, আমাদের ব্যবসা এখন কিছুদিন বন্ধ রাখতে হবে, না হয় অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ তাই করো। আর একটা কথা, এখানকার আরেকজন মাস্তান না আছে না, রাফি, ওর কোনো কাছের লোককে তুলে নিয়ে এসো। এরপরে ওর থেকে জানা যাবে এমকে আর কে কথা, কারণ আমি গোপন সূত্রে জানতে পেরেছি রাফির সাথে ওর ভালো সম্পর্ক। ঠিক আছে, তাই হবে। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। অন্যদিকে রহমান বাড়িতে চলে যায়। গিয়ে প্রতিদিনের মতো হোটেলে কাজ করতে চলে যায়। কাজ শেষ করে যখন বাড়িতে ফিরবে তখন খেয়াল করে কেউ হয়তো তাকে ফলো করতেছে, কিন্তু পেছন ফিরে কাউকে দেখতে পায় না। আর এভাবে কিছু দূর হেঁটে যাবার পর একটা গাড়ি রহমানের সামনে আসে, আর সেটার ভেতর থেকে একজন লোক নেমে রহমানকে বলতে থাকে, তুই যদি জানে বাঁচতে চাস তো আজকে রাতের মধ্যে শহর ছেড়ে চলে যাবি, না হয় তোর লাশও কেউ খুঁজে পাবে না, বলে দিলাম। আহা গো, শোনা গো আমার। আচ্ছা সমস্যা নেই, আমার মতো গরিবকে কে মারে দেখব। আর আপনি কে যে এমন করে মজা নিচ্ছেন? এমন করে কি কেউ মজা করে? এই নে একটা চিঠি, এটা পড়ে দেখে নিস। ওকে চললাম, বাঁচতে চাইলে শহর ছেড়ে চলে যা। বলে আগন্তুকটা গাড়িতে করে চলে গেল। আর রহমান সেই চিঠিটা নিয়ে বাড়িতে চলে গেল আর ভাবতেছে সে কার কি ক্ষতি করলো যে তাকে মারতে চায়। রহমান বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সেই চিঠিটা পড়ে মনে মনে রহস্যময় হাসি দিয়ে চেয়ে ফেলে। আর কিছু সময় নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আর রহমান ভাবনার জগতে থাকার জন্য টের পায় না। 4-5 বার রিং হবার পর রহমান খেয়াল করে কেউ তাকে বারবার ফোন দিয়ে চলেছে, তাই রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? এত সময় কই ছিলে? কতগুলো ফোন দিয়েছি, হিসেব আছে? আর এখন বলতেছ কে বলছেন? শালা হনুমান, বাঁদর, টিকটিকি, পেতনির জামাই। আরে কে আপনি? আর এমন আবোল তাবোল বকছেন কেন? আর নাম্বারটা ঠিক করে দেখুন, হয়তো ভুল নাম্বারে কল দিয়েছেন। আমি মুন্নি মুন্নি, আর বকবো না তো কি চাটবো? আর নাম্বার এবং মানুষ দুটোই ঠিক আছে, আর এত সময় লাগে ফোন রিসিভ করতে? ও তুমি, চাইলে চাটতে পারো, সমস্যা নাই। রাগানোর জন্য বললাম আর কি। আর এত রাতে ফোন দেওয়ার মানে কি? কি তুই কি অন্য কাউকে আশা করেছিলি না কি? আর তোমাকে আমি চাইতে যাব কেন? আর তোমাকে ফোন দিয়েছি কারণ তোমার সাথে কথা বলবো তাই। হয়তো অন্য কাউকে, আবার নয়তো সেটা তোমার ব্যাপার। আচ্ছা কি কথা বলার জন্য ফোন দিয়েছো বলো? আচ্ছা যাই হোক, কি করো তুমি? আর খেয়েছো রাতে? এই তো হোটেল থেকে বাড়ি ফিরে গোসল দিলাম, আর সেখানেই খেয়ে এসেছি। তুমি কি করো? তুমি খেয়েছো? আমি তোমার সাথে কথা বলি আর না একটু পর খাবো। ও আচ্ছা, ভালো।
আর এত রাত হয়ে গিয়েছে, এখনো খাওনি কেন? খেয়ে নাও। বাই, আমি ঘুমাবো, অনেক ক্লান্ত আমি। আচ্ছা ঠিক আছে, বাই। আর সরি তখনকার জন্য। বলে ফোন কেটে দিয়ে শুয়ে পড়ে আর সেই চিঠির বিষয় ভাবতে থাকে। অন্যদিকে পুলিশ কনফারেন্স রুমে কিছু পুলিশ মিটিং করতেছে। একজন স্যার, আমরা কি MKRকে ধরতে পারবো না? আর সে ভালো কাজ করলেও সমাজের জন্য কিন্তু সে একটা আতঙ্ক এবং মাফিয়া। তাকে ধরা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার জন্য একজন দক্ষ আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার হায়ার করা হয়েছে। আর সে জানতে পারে MKR এখন ঢাকার কোথাও আছে। ওহ, আর সে কে যাকে হায়ার করা হয়েছে? থাক, কিছু অজানা থাক, কিছু গোপনেতেই সবার মঙ্গল। তাদের কনফারেন্সে আরো অনেক কথা বলে কনফারেন্স শেষ করে। পরদিন সকালে রহমান ঘুম থেকে উঠে কলেজে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে জিসান আজকে কলেজে এসে গিয়েছে। আর রহমান তাকে দেখে সে গাছের দিকে যাচ্ছে। ঠিক সেই সময় জিসান ডাক দিয়ে বলে, এই খায়াত, এদিকে আয়। জি ভাই, বলেন। কি আপনার নাম রহমান ভাই? তা ভাই, আপনি কোথাকার মাস্টার শুনি একটু? জিসানের আগের বন্ধু মারা যাবার জন্য সে অন্য বন্ধুদের সাথে থাকে। এখন সেই বন্ধুদের নিয়ে রহমানকে র‍্যাক দিচ্ছে। আরে ভাই, আপনি যেটা ভাবছেন সেটা নয়। জিসান ও তার বন্ধুরা বলে, আজকে মাফিয়া রহমান ভাইয়ের সাথে একটু লাগা যাক। বলে হাসতে থাকে আর বলে, তার মানে আপনি মাফিয়া? এই বলে সবাই মিলে রহমানকে নানান কথা বলে ছোট করতেছে। আর তখনই জিসান বলে, এই তোরা সবাই রহমান ভাইয়ের গায়ে কি আলপিন ফোটাতে পারবি? বাকিরা, আরে এটা তো হবেই। এই কথা বলেই যখন রহমানের গায়ে আলপিন ফোটাতে যাবে, ঠিক তখনই জিসান এবং জিসানের বন্ধুরা যখনই রহমানের গায়ে পিন দিয়ে আঘাত করবে, তখনই কোত্থেকে যেন একটা মেয়ে এসে ওদের সবাইকে থামিয়ে দিয়ে বলে, হচ্ছেটা কি? হ্যাঁ, তোমরা এতগুলা ছেলে মেয়ে মিলে একজনের সাথে এমন কেন করতেছো? এই তুমি আবার কি দেখো? আমাদের মধ্যে আসবে না বলে দিলাম একদম। আমি যেই হই না কেন, তুমি ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। বললি ছেড়ে দেবো নাকি? আর ওকে ছেড়ে দিয়ে তোমাকে ধরবো নাকি সুন্দরী? তোদের ঘরে মা বোন নেই? কি বলিস এসব? ছেলে চলো আমার সাথে। মেয়ের কাজ দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ একটা নতুন মেয়ে এসে জিসানের গালে থাপ্পড় বসিয়ে দিল, আবার তার শিকার তুলে নিয়ে গেল। এসব সহ্য করতে না পেরে রাগে গজগজ করতেছে আর বলতেছে, এই শালিকে সময় মতো বোঝাতে হবে এই জিসান কি জিনিস। আর অন্যদিকে মেয়েটা রহমানকে নিয়ে সাইডে চলে যায় আর বলে, কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ছেলেগুলো তোমার সাথে খারাপ আচরণ করছিল, কিন্তু তুমি ওদের কথা বা কাজের কোনো প্রতিবাদ করছিলে না কেন? আসলে ওই ছেলেটার নাম মিঠু। ওর ভাই এখানকার অনেক বড় মাস্তান, আর আমি গরিব মানুষ। ওদের সাথে লাগলে আমাকে মেরে ফেলবে, নয়তো কলেজ থেকে বের করে দিবে। আর আপনি হয়তো ওদের চেনেন না, ওরা আপনার ক্ষতি করবে দেখিয়েন। তার ভাই মাস্তান তো কি হয়েছে? সেও তো মানুষ নাকি? আর গরিব বলে কি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? আচ্ছা, আগামী থেকে প্রতিবাদ করার চেষ্টা করব। আর আপনি কে? আপনাকে তো এর আগে এই কলেজে দেখি নাই। ভয় পেলে ভয় দেখাবে, সাহস নিয়ে প্রতিবাদ করা সবার কর্তব্য। কারণ জুলুমকারীর প্রধান অস্ত্র ভয় দেখানো, আর জুলুমকারীর কোনো না কোনোভাবে পতন হবেই হবে। আর আমি এই কলেজে নতুন, আমার বাসা চাঁদপুর, এখানে আন্টির বাড়িতে উঠেছে। আর আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর আমার নাম ইকফাত জাহান রাত্রি, সবাই রাত্রি বলে ডাকে। তোমার নাম কি? আমি আব্দুর রহমান, সবাই রহমান বলেই চিনে। রহমান এবং রাত্রি আড্ডা দিতেছে। অল্প কিছু সময়ের মধ্যেই মুন্নি, নাইম, উর্মি চলে আসে আর রহমানের সাথে মেয়ে দেখে জিজ্ঞেস করে, কে এই মেয়ে? হয়েছেটা কি কলেজে আসার? সব ঘটনা খুলে বলে আর বলে, ও আমাদের নতুন ফ্রেন্ড, কারণ এখানে ও নতুনের জন্য কোনো ফ্রেন্ড নাই। ওরা সবাই আড্ডা দিয়ে চলে যায় ক্লাস করতে এবং যথাসময়ে ক্লাস শেষ করে আবার কিছু সময় আড্ডা দিয়ে বাড়ি চলে যায়। এভাবে চলে যায় 10 থেকে 15 দিন। আর জিসান আগের মতো কলেজে আসে না। আর মুনি ও রহমান অনেক ক্লোজ হয়ে যায়, কারণ মুনি রহমানকে অনেক কেয়ারিং করে। আর রহমানও হঠাৎ একদিন মুনি ফোন দিয়ে বলে, আচ্ছা রহমান, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আরে না, আমার মতো মানুষের কোনো গার্লফ্রেন্ড হয় নাকি? আমার দিকে কোনো মেয়েরাই তো তাকাই না। আর তুমি হঠাৎ এমন প্রশ্ন করলে কেন? আরে জিজ্ঞেস করতে পারি না নাকি? আমি তো তোমার ফ্রেন্ড। আচ্ছা, তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। না, আমি কাউকে পছন্দ করি না, কারণ আমার এই জীবনে কাউকে জড়াতে চাই না। কারণ
আমার জীবনের কোনো অস্তিত্ব নাই। আমি অস্তিত্বহীন। আমি শীতের কুয়াশার মতো সবার সাথে মিশে যাই, কিন্তু ধরতে গেলে পানির মতো হয়ে যাই। এর জন্য কেউ ধরতে পারে না, শুধু অনুভব করতে পারে। আর আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। কখন কি হয় তা একমাত্র আল্লাহই ভালো জানে। ও আচ্ছা, তাহলে কাউকে পছন্দ করো না। আর তুমি আবুল তাবুল বলো, কবি হয়ে গেছো নাকি? আরে কবি হব কেন? হার ভাই, ঘুমাতে হবে। আল্লাহ হাফেজ। রহমান এবং মুন্নি ফোনে কথা বলে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন আবার কলেজে চলে যায়। আর এমন করে চলতেছে ওদের দিন। আর অন্যদিকে ভাই, আমি এখন একদম আর সহ্য করতে পারছি না। কবে সেই MKR কে মারবো? তুমি কিছু একটা করো। আর আমি নিজেকে এখন একদম চেঞ্জ করে ফেলেছি। আমি একাই 100, সেই তোমার মানুষরূপী জমদূতের জন্য। মাস্টার মাইন্ডের মাথা গরম করতে নেই, মাথা ঠান্ডা করে কাজ কর। একটা প্ল্যান আছে, শুন। তুই আর কিছু লোক গিয়ে সে মেয়েটাকে তুলে আনবি। আমার মনে হয় তাকে তুলে আনলে MKR চলে আসবে সবার সামনে তাকে বাঁচানোর জন্য। লাভ ইউ ভাইয়া, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি। কালকেই তুলে নিয়ে আসবো ওকে, বাট ওর সাথে আর একটা মেয়েকে নিয়ে আসবো। সালি আমার গায়ে হাত দিয়েছিল, সব দিমাগ বের করে দেবো। তোর যা ভালো লাগে আমি আমার সব লোকজনকে বলে দিব। আর আমিও যাব তোর সাথে, সমস্যা নাই। দেখব কে সে MKR। ওরা দুই ভাই কথা বলে যে যার মতন চলে যায়। আর অন্যদিকে আজকে রহমান, নাইম, মুন্নি, উর্মি, রাত্রি সবাই যায় একটা পার্কে ঘুরতে। আর যখন ওরা সবাই চলে আসবে ঠিক সেই সময় অনেকগুলো ছেলে মিলে রহমান ও নাইমকে মেরে উর্মি, মুন্নি, রাত্রিকে নিয়ে যায়। কিছু বুঝতে পারার আগে রহমান কোনো রকম উঠে দাঁড়িয়ে বলে, এই নাইম, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বন্ধু, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ওরা কারা ছিল? কথাবার্তা ছাড়া মেরে উর্মি, মুন্নি, রাত্রিকে তুলে নিয়ে গেল। ওদের সাথে খারাপ কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আচ্ছা, তুই বাড়ি চলে যা, আমি দেখছি কি করা যায়। আর এই কথা কাউকে বলিস না। মানে তুই কি বলতে চাস? এত বড় ঘটনা আর আমি বাড়িতে চলে যাব, আবার কাউকে কিছু জানাবো না? এটা কি করে হয়? তোর মাথা ঠিক আছে তো? আর তুই কি দেখবি? যা বলেছি তাই কর বন্ধু। আমি জানি ওরা বাড়ি ফিরে যাবে, সমস্যা নেই। কারণ ওখানে মুন্নি মানে মেয়রের মেয়ে আছে, ওদের কিছু হবে না। চল, আমিও বাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোর কথা না হয় বাড়ি চলে গেলাম, কিন্তু ভেবে দেখ, যদি পুলিশকে ইনফর্ম করি ভালো হবে। সব কাজ কি পুলিশ করতে পারে? যা, তুই চলে যা। রহমান নাইমকে পাঠিয়ে দিয়ে কাকে যেন একটা SMS করে। আর কিছু সময় পর একটা BMW রহমানের সামনে থামে। রহমান সেই গাড়িতে করে চলে যায় নিজ গন্তব্যে। অন্যদিকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে উর্মি, মুন্নি, রাত্রিকে। কিছু সময় পর সেখানে মিঠু এবং জিসান আসে আর বলে, হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছি জিসান, ছি। আমি ভেবেও অবাক হচ্ছি যে তুই এতটা নিচে নামতে পারিস। তুই না আমার বন্ধু ছিলি, আর এখন কি রূপ দেখাস? আর আমার বাবা জানতে পারলে তোকে মেরে ফেলবে একদম। কুল কুল, এত উত্তেজিত হোস কেন? সরি রে, তোকে ভুলে নিয়ে আসছে, কারণ তুই ওদের মধ্যে ছিলস। আর এর জন্য আর যেহেতু নিয়ে আসছে তাহলে আর কি, ওদের সাথে যা হবে তোর সাথে তাই হবে। এই সালি থাপ্পড় মারে তো আর একটা বড় মাফিয়া দিয়ে আমার বন্ধুদের মারে। এই দুটোকে আজকে উচিত শিক্ষা দেব। আরে এত উত্তেজিত হস কেন রে? এদের পরে দেখা যাবে। উর্মি, তোমার সে রসমালাই MKR কই? সেদিন এসেছিল, আজ আসবে না? দেখুন, আমি এমন কাউকে চিনি না, আপনাদের ভুল হচ্ছে, আমাদের যেতে দিন প্লিজ। দেখ, তোরা যদি জানে বাঁচতে চাস তাহলে আমাকে ছেড়ে দে বলছি, আমি একদম খারাপ হয়ে যাবে বলে দিলাম। আহাগো সোনালি বাইরে আমার কিচ্ছু জানে না, তাহলে কি MKR এর মতো বড় মাফিয়া কিং তোকে বাঁচাতে আসবে? আর জানের মায়া তোমরা করো সুন্দরী, আমার বা আমাদের করতে হবে না। কই সে মাফিয়া কিং? আসছে না কেন? বস বলেছিলেন এ নাকি অনেক ভয়ঙ্কর, সে তো এখন আসতেই আসে না। একটা কাজ কর, এদের মধ্যে কাউকে মেরে ফেল, তা এখন দেখ আসে নাকি। মিঠুর কথা মানে অর্ডার পেয়ে একজন যায় ওদের দিকে বন্দুক হাতে। আর যখনই ওদের মধ্যে কারোর উপর গুলি ছুঁড়ে মারবে তখনই একটা গুলি এসে সেই ছেলেটার মাথা ভেদ করে চলে যায়। আর তা দেখে মিঠু, জিসান সহ বাকি সবাই অবাক হয়ে যায়। আর তখনই উর্মির সাহস করে বলে, এবার মেরে দেখা, ও এসে গিয়েছে হয়তো। চুপ,
একদম চুপ। একটা কথা বললে এখনই মেরে ফেলবো। পারলে মেরে দেখা না, দেখি কত সাহস তোর ভিতর। আর হ্যাঁ, আমি সত্যিই জানি না সে ব্যক্তিটা কে, কিন্তু সে একজন রিয়েল হিরো। তোরা বাংলা মুভির ভিলেন। উর্মির কথা শুনে রাত্রি এবং মুন্নি খিলখিলিয়ে হাসা শুরু করে, আর ওদের হাসি দেখে মিঠু রাগ করে বলে, এই এদেরকে গুলি করে নেয়, লাঠি দিয়ে পিটা আগে। একটা ছেলে গিয়ে উর্মির শরীরে হাত দিবে, ঠিক সেই সময় আরও একটা গুলি চলে আর সেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। তখন মিঠু একটু ঘাবড়ে গিয়ে বলে, কে রে, পিছন থেকে গুলি চড়িস? সাহস থাকলে সামনে আয়, দেখি তোকে একদম মেরে ফেলবো। মিঠুর কথা শেষ করার সাথে সাথেই একজন আগন্তুক ভিতরে প্রবেশ করে আর বলতে থাকে, আমি যেখানে পা রাখি সেখানেই আগে শত্রুর জন্য আতঙ্ক রাখি। আমি এমন প্রাণী যার না আছে জীবনের মায়া আর না আছে অন্য কিছুর মায়া, শুধু আছে রক্তের প্রতি অসম্ভব ভালো লাগা আর ভালোবাসা। এত সময় কেন লাগলো MKR? আমি তো ভেবেছি তুই আর আসবি না, সাধারণ একটা মেয়ের জন্য, কিন্তু না, তুই তো দেখি এসে গিয়েছিস। এসে যখন গিয়েছিস তাহলে শোন, আফসোস, আগামীকাল থেকে কেউ আর MKR নাম শুনবে না। আমি নিজেই সাধারণ হয়ে যদি অন্য সাধারণের পাশে না দাঁড়াই তাহলে কেমন হয় বল? আর তোরা যেখানে আমাকে আমন্ত্রণ করার জন্য এত বড় প্ল্যান করেছিস, সেখানে তোর এবং তোর ছোট ভাইয়ের আমন্ত্রণ কি বিফলে যেতে দিতে পারি বল? ভাই, ওর সাথে এত কথা কিসের? মেরে দাও, আর এরপরে এই মেয়েগুলোকে মেরে ফেলবো, না হয় অন্য দেশে পাচার করে দেব। কার মৃত্যু কখন কোথায় লেখা তা স্বয়ং মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আর তোদের মতো জঘন্য প্রকৃতির মানুষের এই দুনিয়ায় বেঁচে থাকার সময় শেষের জন্য আজকে আমি এসেছি তোদের মারতে, মৃত্যু ফেরেশতার পক্ষ থেকে। সরি বস, সরি, একদম ভুল। আজকে আমাদের নয়, বরং তোর মৃত্যু হবে। তুই একা কেন? তোর বাকি লোক কোথায়? তোদের মতো লোক মারতে আমার লোকজন লাগবে নাকি? আমি তো তোদের মতো লোকদের জন্য একাই পারফেক্ট। সালা হারামি, জানিস আমরা কতগুলো লোক আছি আর আমাদের কাছে কতগুলো অস্ত্র আছে? তোকে যদি ওদের হাতে ছেড়ে দেই তাহলে তোর শরীরের এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেবে না। ও তাই নাকি? তা আমি বলে দিচ্ছি, তোর লোক সংখ্যা 100+, সবার হাতে অস্ত্র আছে। আর কি শুনতে চাস? আর আমি মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে সবসময় স্মরণ করি। তুই তো দেখি মৃত্যুকে দেখেও ভয় পাস না। এত সাহসী, এত ঠান্ডা মাথার খেলোয়াড়। বাহ বাহ, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তুই একটা কথা আমাকে বল, এই মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? এই মেয়েটার জন্য তুই আমাদের সাথে 2 বার লাগতে আসছিস? সিংহ যদি মাথা গরম করে তাহলে জঙ্গলের জন্য ক্ষতিকর, আর আমি যদি মাথা গরম করি তাহলে তোদের জন্য ক্ষতিকর। আর এই মেয়ের সাথে কি সম্পর্ক তা আমিও জানি না, শুধু মন চায় এর জন্য বাঁচতে। আসি, হয়তো অচেনা একটা ভাই বোনের সম্পর্ক। ভাই, তুমি কি ওকে মারবে না? আমি মারবো। দেখো ভাই, ওর সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি মেরে ফেলো। আহ, তুই চুপ কর, ওর মৃত্যু হবেই হবে। লোকটাকে একটু দেখি, যার পুরো কথায় আন্ডারওয়াল চলে, পুরা মাফিয়া কেঁপে ওঠে। তাকে না দেখলে শান্তি পাবো না। এই তোরা কেউ গিয়ে ওকে মেরে ওর মুখ থেকে কাপড়টা সরা, আমরা দেখি কে এই ব্যক্তি। মিঠুর কথায় একজন ছেলে এগিয়ে আসে আগন্তুকের দিকে, কিন্তু আবারও সে আগের মতো একটা গুলি চলে আর সেই ছেলেটা সেখানে মৃত্যুবরণ করে। আর এইটা দেখে মিঠু বলে, এই তোরা বাইরে গিয়ে দেখতো ওখানে কে, আর যাকে পাবি কে ওখানে মেরে ফেলবি একদম। যদি জীবনের মায়া থাকে কেউ বাইরে যাস না, সবাই স্যারেন্ডার কর এবং আমার হয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাক। আর যেগুলো গিয়ে ওদের মানে মুন্নি, উর্মি, রাত্রি তুলে নিয়ে আসছোস এবং রহমান, নাইমকে মারছোস, তারা সামনে আয়। আগন্তুকের কথা শোনার পর কোনো রকম প্রতিক্রিয়া ছাড়া ওরা মিঠুর কথা মতো বাহিরে চলে যায় এবং বাহিরে গিয়ে দেখে কয়েকশত ছেলেপেলে হাতে ইউনিক লেভেলের বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ স্নাইপার নিয়ে। এসব দেখে ওদের মধ্যে একজন ভেতরে গিয়ে মিঠুকে বলে, ভাই, বাইরে শতাধিক ছেলেপিলে, ওদের তুলনায় আমরা একদম কম কি করব? মিঠু একটু ভেতর থেকে আতঙ্কিত হয়, কিন্তু বুঝতে না দিয়ে বলে, সবাই গিয়ে পজিশন নিয়ে ওদের উপর আক্রমণ কর, গিয়ে যা।
হায়রে বোকার দল, তোর লোক মাত্র 100+, আর ওরা হচ্ছে কয়েক শত, যা আমারও অজানা। কতগুলি আছে? আগন্তুকের কথা শেষ হবার সাথে সাথেই জিসান দৌড়ে গিয়ে আগন্তুকের মুখে একটা ঘুষি মেরে দেয় আর বলে, তোর লোক ভেতরে আসার আগেই তোকে মেরে শেষ করে দেবো একদম। বলে কোমর থেকে পিস্তল বের করে আগন্তুকের মাথায় তাক করে। বাহ ভাই বাহ, তুই দেখি আমার থেকেও ভয়ঙ্কর হয়ে গিয়েছিস এ কয়েকদিনে। আগন্তুক মুচকি হেসে মাস্কের ভেতর থেকে ভয়ঙ্করভাবে বলে, আই লাইক ইউ। তোর সাহসের তুলনা হয় না। আমি খুশি হয়েছি তোর সাহস দেখে, কিন্তু তোকে আগেই বলেছিলাম আমাকে মারতে হলে প্রথম চান্সেই মারতে হবে, না হয় মরতে হবে। কিন্তু তুই মারিস নাই, মারা বাদ দিয়ে বাংলা ভিলেনের মতো ডায়লগবাজি করছিস। এর জন্য তোকে মরতে হবে সোনা। বলে আগন্তুক নিজের কোমর থেকে তার পছন্দের রাশিয়ান অ্যাডভান্স বন্দুক বের করে জিসানের হাতে গুলি ছুড়ে, আর জিসানের হাতে গুলি লাগার ফলে সিটে দূরে পড়ে যায়। আর এসব দেখে মুন্নি উর্মির রাতটি অজ্ঞান হবার অবস্থা। আর ওদের এই অবস্থা দেখে আগন্তুক বলে, হ্যালো ফ্রেন্ডস, চোখ বন্ধ করে রাখো সবাই, যদি সহ্য করতে না পারো, কেমন? জিসান হাতে গুলি খেয়ে আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং মিঠু ও, কারণ তার ভাইয়ের হাতে গুলি লেগেছে, তার সামনে গুলি করেছে, এজন্য মিঠু নিজের পিস্তল দিয়ে গুলি করতে যায়। তখনই আগন্তুকটা ওই মেয়েদের সাথে কথা বলছিল ঠিক সে সময়, কিন্তু অদ্ভুতভাবে মিঠু গুলি ছোড়ার আগে আগন্তুক নিজের পিস্তল থেকে আরেকটা গুলি করে ওদের দিকে ছুঁড়ে মারে।